শুনছো, আমি প্রেগনেন্ট। কথাটা বলার সাথে সাথেই একটা শক্তপোক্ত হাতের চড় বসে গেল রাহার গালে। সাথে সাথেই ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ বসে গেল, যার জন্য রাহা মোটেও প্রস্তুত ছিল না। রাহা চলো চোখে সামনে তাকিয়ে বলে, রাজ ভাইয়া, তুমি মারছো কেন? রাজ চলে শক্ত করে বলে, আমার বাচ্চার মা হতে যাচ্ছিস মানে কি? আমি এই বাচ্চা চাই না। রাহার চোখ পানিতে টলমল করছে। এই বাচ্চা চাও না মানে? এই বাচ্চা আমার আর তোমার ভালোবাসার অংশ। ওকে চাও না কেন? আর তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো খুশি হওয়ার কথা। রাজ শক্ত গলায় বলে, দেখ, এত কিছুর হিসেব নিকেশ আমার কাছে চাইবি না। আমার এই বাচ্চা চাই না মানে চাই না। রাহা কৌতূহল নিয়ে বলে, কেন চাও না? তুমি কি আমাদের সম্পর্কের কথা সবাইকে জানাতে ভয় পাচ্ছ? আমরা তো লুকিয়ে বিয়ে করে নিয়েছি, আর এখন আমাদের সন্তান আসতে চলেছে। দেখবে সবাই মানবেই। রাজ রাহার কথায় আরও রেগে বলে, শোন, তোকে লুকিয়ে বিয়ে করেছিলাম বলে যে এখন সবাইকে জানাতে হবে, এটা ভুলে যা। আমি জানানোর প্রয়োজন মনে করছি না। রাহা কেঁদে কেঁদে বলে, তুমি কি বলছো এগুলো? প্রয়োজন মনে করছো না মানে? তুমি তো আমায় ভালোবাসতে, তাই বিয়ে করেছিলে। এখন কেন প্রয়োজন মনে করছো না? রাজ গভীর গলায় বলে, তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য লুকিয়ে বিয়ে করেছিলাম। রাহা কান্না থামিয়ে বলে, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? রাজ রাহার কাছে এসে বাঁকা হেসে বলে, মনে পড়ে তোর ভাই আমার বোনের সাথে ভালোবাসার নাটক করেছিল? আমার বোন বাড়ির সবাইকে বলেছিল সেদিন। সবাই সেটা বিশ্বাসও করেছিল। এরপরে তোর ভাই কি করলো? সবার সামনে অস্বীকার করলো। সেই দিনের পর থেকে আমার বোন লজ্জায় আর আমাদের সামনে আসেনি। রাহা ধূপ করে ফ্লোরে বসে পড়ে কাঁদতে লাগলো। রাজু রাহার সামনে হাঁটুতে ভর করে বসে বলে, শুনেছিস আমি কি বলেছি? আমার বোন তোর ভাইয়ের জন্য আর বাসায় ফিরেনি। তোর ভাই আমার বোনের সাথে যা যা করেছে, তোর সাথেও আমি তাই তাই করেছি। অবশ্য বেশি বেশি করে ফেলেছি। এখন আমি আমার বোনকে পেয়ে গিয়েছি। ওকে এখন বাড়িতে নিয়ে আসব। তোকে আর এখন আমার প্রয়োজন নেই। রাজের কথাগুলো শুনে রাহার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। কাপা কণ্ঠেই বলে ওঠে, তুমি আমার থেকে প্রতিশোধ নিতে এমনটা করলে কেন? ভুল করেছে আমার ভাই। আর এই বাচ্চা, বাচ্চার কি হবে? বাচ্চাটা এখনো দুনিয়ায় এলো না। রাজ শক্ত গলায় বলে, বাচ্চা দুনিয়ায় আসেনি যখন, তাহলে আর কোনোদিন আসবে না। আমার প্রতিশোধ নেওয়া শেষ। তুই বাচ্চাটাকে নষ্ট করে ফেল। রাহা ভয়ে পিছিয়ে গিয়ে বলে, তুমি প্রতিশোধের জন্য একটা নিষ্পাপ প্রাণ মেরে ফেলবে? রাজ রাহার জল চেপে ধরে বলে, এই শোন, তোর জ্ঞান শুনতে চাই না আমি। বাচ্চাটা দুনিয়ায় আসবে না মানে আসবে না। রাহা ব্যথায় কুকড়িয়ে উঠে বলে, তাহলে আমায় বিয়ে কেন করলে? আমায় তো খুব ভালোবেসেছিলে, বউ করেছিলে। দিনের পর দিন আমার উপরে স্বামীর অধিকার দেখিয়েছো। আর বিয়ের সময় তো বলেছিলে সবাইকে জানাবে। আর এখন কাপুরুষের মতো কেন অস্বীকার করছো? চুপ, আর একটা কথাও বলবি না। তোকে বিয়ে করেছি এটার কোনো প্রমাণ আছে তোর কাছে? রাহা নিশ্চুপ হয়ে গেল। মুহূর্তেই মনে হলো তার দুনিয়া থমকে দাঁড়িয়েছে। রাজ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, কিরে বল, তোর কাছে প্রমাণ আছে? না, নেই। তাহলে ধরে নে আমাদের বিয়েই হয়নি, আর রইল বাচ্চা। বাচ্চাটা নষ্ট করে ফেলিস। এ বলে রাজ রাহাকে ছেড়ে দেয়। রাহা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ, তুমি বাচ্চাটাকে অন্তত দুনিয়ায় আসতে দাও। রাজ রাহার মুখোমুখি হয়ে বলে, দেখ, তোকে 15 দিন সময় দিচ্ছি। তুই কি করে বাচ্চা নষ্ট করবি তা তোর ব্যাপার। তবে আমি এসে যদি দেখি বাচ্চাটা এখনও কিছু করিসনি, তাহলে কি করে বাচ্চাটা নষ্ট করতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানবে না। রাহা রাজের দুগালে হাত রেখে করুণ সুরে বলে, তুমি এমনটা করতে বলো না। তোমার তো আমার সাথে ভালোবাসা নিয়ে প্রতিশোধ নেওয়া শেষ। তোমার বোনকেও পেয়ে গিয়েছো। তাহলে এখন আমাকে ছেড়ে যেও না। আমি ভাইয়াকে বলবো মিষ্টির জীবনে আবার ফিরে আসতে। তুমি এই বাচ্চাটাকে দুনিয়ায় আসতে দাও। আমি কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইবো না। রাজ রাহার হাতটা সরিয়ে কঠিন গলায় বলে, আমার প্রতিশোধ নেওয়া শেষ। আমি
এই বাচ্চা চাই না। সামনের মাসের 1 তারিখে বাড়িতে আসবো, এর মধ্যে বাচ্চাটা করিয়ে নিবি। রাহাকে আর একটা কথা বলতেও সুযোগ দিল না রাজ। উঠে দাঁড়িয়ে রুমের দরজা খুলে চলে গেল। চলে যাওয়ার আগে রাহার মুখ পানে একবার তাকালো, যা রাহা দেখলো না। রাহা ফ্লোরে হাউমাউ করে কাঁদছে। কি করবে এখন সে? কাউকে বলতেও পারবে না এখন, কারণ রাজ তাকে ও তার বাচ্চাকে অস্বীকার করছে। এখন বলেও লাভ হবে না। রাহা চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। ভেঙে পড়লে হবে না। আর ভেঙে পড়ার মেয়ে রাহা নয়। কঠিন সময়ে ভেঙে পড়ার মতো শিক্ষা তার বাবা মা দেয়নি। পরিচয়ে আসা যাক। রাহা রাজের ছোট চাচার মেয়ে। রাজের বাবার নাম শাহরিয়ার রাশেদ চৌধুরী, মায়ের নাম সাইমা চৌধুরী। তাদের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম শাহরিয়ার চৌধুরী রাজ, আর মেয়ের নাম নিশিতা চৌধুরী মিষ্টি। রাশেদ চৌধুরীর ছোট ভাইয়ের নাম শাহরিয়ার রুবেল চৌধুরী, তার স্ত্রীর নাম রোমানা চৌধুরী। তাদেরও এক ছেলে এক মেয়ে। ছেলের নাম শাহরিয়ার চৌধুরী রাদিফ, আর মেয়ের নাম রাহা চৌধুরী। সবার চোখের মনি রাহা। এই নিয়ে কয়েকদিন চলে গেল। রাহা ভেবে পাচ্ছে না কি করবে। একদিকে রাজের অস্বীকার করা, আরেকদিকে ভালোবাসার অংশ আসতে চলেছে। এ নিয়ে ভাবতে ভাবতে রাহা এই কয়েকদিনে ঘর থেকেই বের হয়নি। সেদিন বিকেলেই রাহা বন্ধুদের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলো। রাহার হাত পা কাঁপছে, কি করবে ভেবে পাচ্ছে না। এই বাচ্চাটা একা একা কি করে মানুষ করবে? রাহা একটা রিক্সা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে চলে গেল। বাড়িতে গাড়ি ছিল, কিন্তু নিয়ে আসেনি। হঠাৎ রাহার মনে হলো একটা কালো গাড়ি তাকে ফলো করছে। রাহা মনের ভুল ভেবে তেমন একটা আমলে নিল না। রাহা হসপিটালের সামনে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে দিল। হাসপাতালে ঢুকতেও রাহার পা দুটো কাঁপছে, চোখ দিয়ে তো জল পড়ছে। রাহা যেই হাসপাতালের ভিতরে ঢুকবে ঠিক তখনই একটা অপরিচিত ছেলে এসে ডাক দেয়। রাহা পিছন ফিরে তাকায়। আপু, আপনার নাম রাহা? রাহা স্বাভাবিকভাবেই জবাব দেয়। হ্যাঁ, আমার নাম রাহা। ছেলেটি বলে, আপু, আমার বোন অসুস্থ তো, ওই যে গাড়িতে বসে আছে। আপনাকে দেখা মাত্রই আমাকে বলল আপনি নাকি তার বান্ধবী, আর আপনাকে ডেকে নিয়ে আসতে বলল। একটু আমার বোনের সাথে দেখা করবেন? রাহা সম্মতি জানিয়ে বলে। চলুন। রাহা সেই ছেলেটার সাথে একটা গাড়ির কাছে চলে গেল। গাড়িটা সম্পূর্ণ কালো, বাইরে থেকে ভিতরের কাউকে স্পষ্ট বোঝা গেল না। ছেলেটা বলে, আপু, আমার বোন ভিতরে আছে, গাড়ির দরজাটা খুলে কথা বলুন। রাহা গাড়ির দরজা খুলতেই ভেতর থেকে আরেকটা ছেলে হ্যাচকা টান দিয়ে রাহাকে ভেতরে ঢুকিয়ে বসায়। রাহা ভয় পেয়ে বলে, আপনারা কারা আর আমাকে ধরেছেন কেন? আর এখানে না বললেন আমার কোনো বান্ধবী ডাকছে। আপনারা কি করতে চাইছেন বলুন তো? আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। একটা ছেলে রাহার মুখের সামনে একটা কাগজ এনে বলে, আপু, সব বলছি, আগে দেখুন তো এই ঠিকানাটা কোথায়। রাহা কাগজটা সামনে দিতেই সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। ঘণ্টাখানিক পরে রাহার জ্ঞান ফিরল। চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। পরক্ষণেই বুঝে গেল সে তার নিজের রুমের বিছানায় শুয়ে আছে। রাহার সাথে সাথেই শোয়া থেকে উঠে বসলো। তার মাথায় ঢুকছে না কি করে এখানে এলো। এমন সময় তার বাবা রুবেল চৌধুরী রুমে ঢুকলেন। রাহা তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আমি এখানে কি করে এলাম? আমি তো বাইরে গিয়েছিলাম। রুবেল চৌধুরী বলেন, তুমি নাকি তোমার বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর তোমার বান্ধবীর ভাই তোমাকে দিয়ে গিয়েছে। রাহা কপাল কুঁচকালো। সব তার কাছে গোলমাল লাগছে। এই বান্ধবীর ভাই কোথা থেকে এলো? আর তাকে কেনই বা তখন সেন্সলেস করে দিয়েছিল? রুবেল চৌধুরী বললেন, আম্মু বাইরে ডাক্তার এসেছে, তোমাকে চেক আপ করতে চাই। রাহা খানিকটা ঘাবড়ে যায়। এখন যদি ডাক্তার আসে তাহলে ডাক্তার ধরে ফেলবে সে প্রেগনেন্ট, আর বাড়ির সবাই জেনে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। রাহা তার বাবাকে বলে, বাবা, তুমি ডাক্তারকে চলে যেতে বলো। আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আর রাস্তায় রিক্সা দিয়ে যাওয়ার সময় মাথাটা চক্কর দিয়েছিল। রুবেল চৌধুরী রাহার সামনে বসে বলেন। তাও চেক আপ করে রাখা ভালো। রাহা বলে, বাবা, আমি এখন চেক আপ করবো না, আমার কিচ্ছু হয়নি। এখন একটু ঘুমাতে পারলে শরীরটা আবার ঠিক হয়ে যাবে। আর তুমি চলে যেতে বলো, না হলে আম্মুকে চেক আপ করতে বলো। রুবেল চৌধুরী মেয়ের কথার সাথে কিছুই পেরে উঠলেন না, চলে গেলেন ডাক্তারের কাছে। রুবেল চৌধুরী চলে যেতেই রাহা বিছানা থেকে নেমে দরজা বন্ধ করে দিল।
এরপরেই সামনেই দেখলো তার ব্যাগটা। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে ব্যাগটা হাতে নিয়ে বিছানায় বসলো। ব্যাগে টাকা পয়সা সব ঠিকই আছে, এমনকি ফোনও আছে। চোর হলে তো এগুলো নিয়ে যেত, রেখে যেত না। রাহার ব্যাগ থেকে সব বিছানায় নামালো, সাথে একটা চিরকুট পেলো। সাথে সাথে চিরকুটটা খুলে দেখলো কিছু লেখা আছে। রাহা, সন্তান হলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার, আর এইটা মেরে ফেললে পাপ হবে আপনার। এইটুকুই লেখা আছে এই চিরকুটে। রাহা বেশ অবাক হলো, সে মা হতে চলেছে এটা তো কেউ জানে না। তাহলে এই চিরকুটে যে লেখা, তাহলে কে লিখলো এই চিরকুটটা? রাহা চিরকুটটা নিয়ে দুকড়ে কেঁদে উঠল। অচেনা একজন বলছে এই বাচ্চা রাখতে, আর তার নিজের ভালোবাসার মানুষ তার স্বামী বলছে বাচ্চারা নষ্ট করে ফেলতে। রাহা কী করবে বুঝে উঠতে পারছে না, দোটানায় পড়ে গিয়েছে। রাতের খাবার খাওয়ার জন্য রুমানা চৌধুরী এলেন রাহার রুমে। রাহা তার মায়ের সাথেই চলে গেল নিচে। খাবার টেবিলে এসে বসলো রাহা। রাশেদ চৌধুরী রাহার দিকে তাকিয়ে বললেন, রাহা, আম্মু, তোমার শরীর এখন কেমন লাগছে? নিচে আসতে গেলে কেন? খাবারটা উপরে পাঠিয়ে দিতাম। রাহা বলল, না বড় আব্বু, এখন ভালোই লাগছে, তাই নিচে এসেছি। আর আমাকে নিয়ে এত চিন্তা করো না তো বড় আব্বু। রাশেদ চৌধুরী নরম গলায় বললেন, তোমায় নিয়ে চিন্তা করব না তো কাকে নিয়ে চিন্তা করব? এখন তুমি আমাদের চোখের মণি। তোমার কিছু হলে আমাদের কারোরই চোখে ঘুম থাকে না। আর মিষ্টি তো চলেই গেল আমাদের ছেড়ে গ্রামের বাড়িতে। মেয়েটা কোনো যোগাযোগ করে না আমাদের সাথে। রাহা মাথা নত করে রইল। পাশ থেকে রুমানা চৌধুরী বললেন, ভাই, সব হয়েছে তোর ছেলের জন্য। রাশেদ চৌধুরী বললেন, তোমার ছেলে আর আমার মেয়ে দুজনের ভুলের জন্যই ওরা বাড়ি ছাড়াছাড়ি, ভুল বুঝাবুঝি করে দুজনে দুই প্রান্তে। অনেক তো মিল করার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ রাজি না। মিষ্টি বাড়ির সবাইকে যেদিন ভালোবাসার কথা জানিয়েছিল সেদিন রাদিফ তা অস্বীকার করে। রাদিফ তার কিছুদিন পরেই জাপানে চলে যায়। মূলত রাদিফ জাপানে থেকেই পড়াশোনা করত, এখন বিজনেস করে, সেখানেই এখন রয়েছে। আর মিষ্টি তার ফুপুর সাথে গ্রামে থাকে। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী গিয়েছিলেন মিষ্টিকে ফিরিয়ে আনতে, কিন্তু মিষ্টি আসেনি। সাইমা চৌধুরী রাহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, খেয়ে নেই, খেয়ে রুমে গিয়ে রেস্ট নে, না তাহলে দেখবি ভালো লাগবে। মিষ্টি আর রাফিদের যখন ভালো লাগবে তখন আসবে। রাহা খাবার খেয়ে সাথে সাথেই নিজের রুমে চলে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে সাথে সাথেই ওয়াশরুমে চলে গেল। এতক্ষণ খুব কষ্টে বমিটা আটকে রেখেছিল। রাহা চোখ মুখ ধুয়ে রুমে এসে বিছানায় বসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো রাদিফ কল করেছে। রাদিফ সেই ঝামেলার পরে বাড়ির কারোর সাথেই তেমন কথা বলে না, শুধু রাহার সাথেই যোগাযোগ রেখেছে। রাহাও ভেবে রেখেছিল তার ভাইকে কল দিয়ে বাচ্চার কথাটা জানাবে। রাহা কল দিল রাদিফকে। রাদিফ কল রিসিভ করে বলে, হ্যালো রাহা, ভালো আছিস? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। রাহা নিচু স্বরে বলে, ভাইয়া, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল। রাহা ইতস্ত বোধ করলো। ভাইয়া, আগে বলো, তুমি কোনো রাগারাগি করবে না? রাদিফ হেসে বলে, তুই বল, আর কখনো কি দেখেছিস আমি তোর উপর রাগ করেছে? না। তাহলে ভাইকে বল। রাহা নিচু স্বরে বলে, ভাইয়া, আমি আর রাজ ভাইয়া দুজন দুজনকে ভালোবাসি, এমনকি লুকিয়ে বিয়ে করেছি। এই শুনে রাদিফ মুচকি হেসে বলে, কি বলছিস তুই? তুই আজকে বিয়ে করেছিস? এ তো ভালো কথা। তবে আমি অনেকদিন আগে রাজের সাথে কথা বলেছিলাম, বলল তোকে নাকি ভালোবাসে। আর তোর বাড়িতে জানিয়েছিস? না ভাইয়া, জানাইনি। এই শুনে রাদিফ বলে, জানিসনি কেন? রাহা তৎক্ষণাৎ কেঁদে বলে ওঠে, ভাইয়া, রাজ এখন আমায় অস্বীকার করছে, বলেছে আমাকে ভালোবেসে প্রতিশোধ নিয়েছে। এই শুনে রাদিফ কিছুক্ষণ থমকে গেল। জিজ্ঞাসা সুরে বলে, কিসের প্রতিশোধ? তুমি মিষ্টিকে সবার সামনে অস্বীকার করেছো বলে সেইটার প্রতিশোধ নিয়েছে আমার সাথে। ভাইয়া, এখন রাজের সন্তান আমার গর্ভে। আমি ওকে বলেছি বাড়িতে জানাতে, কিন্তু ও আমায় অস্বীকার করেছে, এই বাচ্চাকেও অস্বীকার করেছে। এ শুনে রাদিফের মেজাজ তিরিক্ষি উঠে যায়। চোয়াল শক্ত করে বলে, প্রতিশোধ? ও প্রতিশোধের কি বোঝে? ও তোকে বিয়ে করে অস্বীকার করছে আর এটাকে প্রতিশোধ বলে চালিয়ে দিচ্ছে। আমি মিষ্টিকে কেন অস্বীকার করেছি কেউ জানতে চেয়েছে? আর রাজ না যেন তোর সাথে এমন করেছে, আমি ওকে ছাড়বো না। রাহা নাক টেনে বলে,
ও বলেছে 1 তারিখের মধ্যে বাচ্চা নষ্ট করে ফেলতে। কিন্তু ভাইয়া, আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই না। আমি এই বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখাতে চাই। রাদিফ চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করলো। বোনের সাথে কোনো রাগারাগি করতে চায় না, তাই ঠান্ডা গলায় বলে, তুই কাঁদিস না, কাঁদা বন্ধ কর। আমি যা বলছি শোন। ও যখন প্রতিশোধ নেওয়ার জন্য এত দূর পর্যন্ত গিয়েছে, এখন বাচ্চাটাকে অস্বীকার করছে। তুই বাচ্চাটা নষ্ট করিস না, এতে পাপ হবে। রাহা অস্থির কণ্ঠে বলে, কিন্তু ভাইয়া, আমি একা এই বাচ্চাটাকে মানুষ করব কি করে? রাজ এখন আমায় অস্বীকার করেছে। আমি এখন বাবা, বড় আব্বু কাউকে বলতে পারছি না। আর এই বাচ্চা দুনিয়ায় এসে ওর বাবাকে চাইলে কি বলবো? রাদিফ কিছুটা নরম হয়ে শুধালো, বাচ্চা এসে তার বাবাকে চাইলে কি বলবি? বাচ্চা এসে তার বাবাকে চাইলে কি বলবি এটা পরে দেখবি। আগে বাচ্চাটাকে নিয়ে তোকে ভালোভাবে বাঁচতে হবে। তুই আমার বোন না? আমার বোন তো স্ট্রং। আমার বোন হেরে যাওয়ার মেয়ে নয়। এরপরে রাহা আজকের ঘটনাটা রাদিফকে বলল। সব শুনে রাদিফ শক্ত গলায় বলে, রাহা কিছুটা ঘাবড়ে যায়। রাদিফ ফিরে এলে রাজের সাথে তার ঝামেলা হবেই। রাজেরও রাদিফের উপরে রাগ রয়েছে তার বোনকে অস্বীকার করার কারণে, আর রাদিফেরও রাগ বাড়ছে তার বোনকে অস্বীকার করার কারণে। রাহা দুজনকে মুখোমুখি আনার মতো ভুল করবে না, প্রয়োজন পড়লে সেই চলে যাবে। রাহা ঠিক করলো সে বাড়ি থেকে চলে যাবে, কিন্তু কোথায় যাবে, কি করবে, এটা তার ভাই ঠিক করে দেবে। রাহা চোখ মুখ মুছে বলে, না ভাইয়া, তুমি এসো না। আমি ঝামেলা চাই না ভাইয়া। রাজ বাড়িতে নেই, চট্টগ্রাম গিয়েছে, ফিরবে 1 তারিখের মধ্যে। কিছু একটা করতে হবে, না হলে রাজ আমার বাচ্চাটাকে শেষ করে ফেলবে। এখন এই বাচ্চা আর নিজেকে বাঁচাতে হলে এই বাড়ি থেকে চলে যেতে হবে আমাকে। লাগবে না আমার রাজকে। আমি আমার বাচ্চা একাই মানুষ করে ওকে দেখিয়ে দিব ভাইয়া। তোমাকে আমার পাশে চাই। কিন্তু ভাইয়া, আমি বাড়ি ছেড়ে কোথায় গিয়ে থাকবো? রাদিফ কিছুক্ষণ ভেবে বলে, তো অন্য কোথাও রেখে আমি শান্তিতে থাকতে পারবো না। তুই আমার কাছে চলে আসতে পারবি? শুধু আমার কাছে চলে আয় তুই। এরপরে রাজসহ রাজের 14 গোষ্ঠীর উপরে প্রতিশোধ নেব। এই বলে রাদিফ কঠিন গলায় বলে, রাজ প্রতিশোধ নিতে গিয়ে বড্ড ভুল করলাম। এখন প্রতিশোধের খেলা কতটা জঘন্যতম ওকে বোঝাবো। রাহা আগেই বুঝতে পেরেছিল তার ভাই ঠিক কতটা রেগে আছে। ভাইয়ের কথা মতো বিদেশে চলে যাবে, কিন্তু হাতে মাত্র কয়েকটা দিন আছে। এরই মধ্যে কি করে চলে যাবে? রাহা বলে, তোমার কাছে চলে যাব, কিন্তু এত তাড়াতাড়ি কি করে যাব? আমার ভিসা নেই। রাদিফ পরক্ষণেই বলে, রাহা, তুই কি সাইমনকে ভুলে গিয়েছিস? রাহা নিচু গলায় বলে, না, সাইমনকে ভুলে যাইনি। আর তুমি সাইমনের কথা বলছো কেন? রাদিফ বলে, সাইমন এখন বাংলাদেশে রয়েছে, এখন ওকে বলতে হবে। তাছাড়া আর কোনো বিশ্বস্ত কাউকে পাচ্ছি না। ঠিক আছে ভাইয়া। তুই এত চিন্তা করিস না। তুই তোর পাসপোর্ট আর কিছু কাগজপত্র রেডি করে রাখিস। কালকে সাইমন ওই বাড়ির সামনে যাবে। তুই ওকে এই কাগজগুলো দিবি। এরপরে আমি দেখছি কি করে ভিসা ব্যবস্থা করতে পারি। রাহা বলে, ভাইয়া, হাতে মাত্র কয়েকটা দিন আছে। এর মধ্যে কি ভিসার ব্যবস্থা করতে পারবে? আর বেশি টাকা লাগবে এগুলো পেতে। রাদিফ জোর গলায় বলে, পারবো। যত টাকায় লাগুক তোকে আর তোর বাচ্চাকে আমি বাঁচাবই। আর এখন কি করছিস তুই? রুমে বসে আছি। আর শোন, এই বিষয় নিয়ে কাউকে কিচ্ছু বলবি না। আমি দেখছি কি করা যায়। শুধু একবার তোকে আমার কাছে যদি আনতে পারি, এরপরের রাজকে আমি দেখে নেব। ওর প্রতিশোধ নেওয়া আমি বের করব। ও আমার বোনের সাথে এমন করেছে, ওকে আমি ছাড়বো না। রাহা খানিকটা ভয় পেয়ে বলে, ভাইয়া, এতে আমার বাচ্চাটা ঠিক থাকবে তো? তুই চিন্তা করিস না। এই কয়েকটা দিন একটু সেভ হয়ে থাকবে, কোথাও বের হবে না। আর কালকে সকালে কাগজগুলো রেডি রাখিস। ওই রাজ তোর আর তোর বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। রাদিফ রাহার সাথে কথা বলে ফোনের পাশেই রেখে বসলো। রাজের উপরে এখন খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে সামনে পেলে মেরে কুচি কুচি করে দিতে। রাদিফ নিজে থেকে কিছু বলতে পারছে না, কারণ সে মিষ্টিকে অস্বীকার করেছিল। কিন্তু কেন অস্বীকার করেছিল সেটা কেউ জানতে চায়নি। এই একটা কারণেই আজ রাদিফ বোনের প্রতি হওয়া অন্যায় দেখেও কিছু বলতে পারছে না। রাদিফ সাথে সাথেই তার ঘনিষ্ঠ বন্ধু সাইমনকে কল দিল। সাইমনও জাপানে রাদিফের সাথেই থাকে। কিছুদিন হলো দেশে গিয়েছে। রাদিফ সাইমনের সাথে আলোচনা করলো কি করে ভিসা জোগাড় করা যায়। সাইমন সবশেষে রাদিফকে বলে, বন্ধু, তুই চিন্তা করিস না। এখন স্টুডেন্ট ভিসায় তোর বোন একটু তাড়াতাড়ি যেতে পারবে, তবে টাকা লাগবে, যেহেতু কয়েকটা দিনের মধ্যেই চেয়েছিস। রাদিফ বলে, বন্ধু,
যত টাকা লাগে লাগুক, এই 10 দিনের মধ্যে তোকে সবটা জোগাড় করতেই হবে। আমার বোন একটু সমস্যা আছে, তাই তোকে ইমার্জেন্সি করতে বলছি। আর দেশে বিশ্বস্ত কেউ নেই তুই ছাড়া, তোকে কাজটা করে দিতেই হবে। বন্ধু, তুই চিন্তা করিস না। তুই তো আমার ভাইয়ের মতো, আর তুই আমার অনেক উপকার করেছিস। সেক্ষেত্রে আমি কিছু করতে পারিনি। এখন আমি তোর বোনের ভিসাটা জোগাড় করে দিব, তুই চিন্তা করিস না। রাদিফের বন্ধু সাইমন সকালে রাহার বাড়ির সামনে আসে। রাহা তার সব দরকারি ডকুমেন্টসগুলো সাইমনকে দিয়ে দেয়। এই কয়েকদিনে রাহা আর বাড়ির থেকে বের হয়নি, ফোনও বন্ধ করে রেখেছে। আর ইচ্ছে করেই রাজের সাথে কোনো যোগাযোগ করেনি, আর যোগাযোগ করতেও চায় না। আজ মাসের 30 তারিখ বিকেলবেলা রাহা বিছানায় ক্যালেন্ডার হাতে নিয়ে বসে বসে কাঁদছে। কালকে সকালে বা দুপুরে রাজ বাড়িতে চলে আসবে। যদি এসে জানতে চায় বাচ্চাটা রেখেছে কিনা, তাহলে সে কী জবাব দিবে? এই নিয়ে ভাবতে ভাবতে রাহার ফোন বেজে ওঠে। রাহা ফোনটা হাতে নিয়ে দেখলো রাদিফ কল দিয়েছে। রাহা চোখ মুখ মুছে কলটা রিসিভ করে বলে, ভাইয়া বলো। ওপাশ থেকে রাদিফ বলে, রাহা, তোর ভিসা টিকিট রেডি হয়ে গিয়েছে। এই শুনে রাহা খুশি হয়ে অস্থির গলায় বলে, ভাইয়া সব রেডি হয়ে গিয়েছে? রেডি করে ফেলেছে সাইমন। কালকে রাত 3টায় ফ্লাইট। সাইমন অনেক কষ্ট করে এই পর্যন্ত করতে পেরেছে। এছাড়া আর কোনো ফ্লাইট টিকিট বুক করতে পারেনি। তোকে রাতের ফ্লাইটে আসতে হবে। রাহা মাথা নাড়িয়ে বলে, সাইমন ভাইয়া এই পর্যন্ত করেছে, এই অনেক। রাদিফ বলে, শোন, তুই এখনো কিছু জিনিস গুছিয়ে ফেল। আর রাত 1টার দিকে সাইমন গাড়ি নিয়ে বাড়ির সামনে যাবে। তুই সাইমনের সাথে বের হয়ে যাবি। সাইমন তোকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে। আর কোনো প্রমাণ বা কিছু রেখে আসবি না। ফোনটা গাড়িতে আসার পথে ফেলে দিয়ে আসবি। আর শুধু রাজের জন্য একটা ছোট্ট চিরকুট রেখে আসবি। রাহা প্রশ্ন করে, চিরকুটে কি লিখবো ভাইয়া? আমি তোকে টেক্সট করে পাঠাচ্ছি। ঠিক আছে ভাইয়া। রাহা রাদিফের সাথে কথা বলে ফোনটা পাশে রেখে দিয়ে তার লেদারটা বের করলো। এরপরে কাবার থেকে প্রয়োজনীয় জামা কাপড় লেদারে ভরে নিল। এর সাথে আরও নিত্য প্রয়োজনীয় দরকারি জিনিসপত্রও রাখলো। যা না নিলে চলে না তাই নিল। রাত 10টা। রাহা নিজের রুম থেকে বেরিয়ে চলে গেল তার বাবা মায়ের রুমে। চলে যাওয়ার আগেই বাবা মায়ের সাথে শেষ দেখাটা করতে চায়। রাহা আস্তে করে দরজা খুলে তার মা বাবার রুমে ঢুকলো। রুবেল চৌধুরী বা রুমানা চৌধুরী বসেছিলেন রুমে। রুবেল চৌধুরী মেয়েকে দেখে বলেন, রাহা, কিছু বলবে? আর তোমাকে এমন লাগছে কেন? রাহার এখন তার বাবাকে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে সব। রাহা ধীর পায়ে এগিয়ে গিয়ে তার বাবা মায়ের মাঝখানে বসলো। কোনো কথা বলছে না, শুধু দুজনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই রাহা তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বু। রুমানা চৌধুরী রাহার মাথায় হাত রেখে বলেন, কি হয়েছে বলো? শরীর খারাপ লাগছে? না আব্বু, আমার শরীর ঠিকই আছে। তাহলে এমন করে জড়িয়ে ধরলে কেন? আব্বু, ঘুম আসছিল না, মনে হচ্ছিল একবার তোমার সাথে আর আম্মুর সাথে কথা বলতে পারলে ভালো লাগবে। রাহা হাসার চেষ্টা করে বলে, তোর কি হয়েছে রে? তোকে কয়েকটা দিন ধরে কেমন একটা স্বাভাবিক লাগছে না। কোনো কিছু নিয়ে চিন্তা করিস নাকি? না আম্মু। এর কিছুক্ষণ পরেই রাহা মাথা তুলে তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আমি যদি বড় কোনো ভুল করি তাহলে কি তুমি আমায় আদর করবে? এভাবে আগলে রাখবে আমায়? রুবেল চৌধুরী কথাটা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। রাহার কথা শুনে কেমন যেন তার মায়া হচ্ছে। মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, আমি আর তোমার আম্মু যতদিন বেঁচে থাকবো ততদিনই আমরা তোমাকে আগলে রাখবো, আদরে রাখবো। আর তুমি কেন? ভুল করলেও আমাদের সন্তান হয়ে থাকবে, আর ভুল না করলেও আমাদের সন্তান হয়ে থাকবে। রুবেল চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, জানো, তোমার ভাইয়ার জন্য এখনো আমাদের কষ্ট হয়। কি একটা ভুলের জন্য নিজেই নিজেকে আমাদের থেকে দূরে রেখেছি। ফোনে কথা বলে খুব কম, এতে আমাদের মন ভরে না। রাহা কেঁদে উঠল। তার মা রুবেল চৌধুরীকে বলেন, তুমিও না মেয়েটা ভাইয়ের কথা শুনলেই মন খারাপ করে, আর তুমি সেই বোনের কাছেই ভাইয়ের কথা বলো। এই বলে তিনি রাহাকে বলেন, থাক মা, কাঁদিস না, দেখবি তোর ভাই একদিন ঠিকই ফিরে আসবে। এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। রাহা বিছানা থেকে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার আগে আবারও তার বাবা মায়ের মুখ পানে তাকালো। হয়তো এই দেখাই শেষ দেখা, আবার দেখা হবে বা অনেক দিন, হয়তো বা এই জন্মে। রাহা চলে যেতে যেতেই মনে মনে বলল, আব্বু, আম্মু, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব? আমাকে তো এই সন্তানটা বাঁচাতে হবে। আমি ভাইয়ার কাছে পৌঁছেই
তোমাদের জানাবো। এই পর্যন্ত তোমরা একটু কষ্ট করে থেকো। রাহাই বলতে বলতে কাঁদতে কাঁদতেই রুমে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে কাঁদতে লাগলো। এরপরে উঠে রিডিং টেবিলে গিয়ে বসে রাদিফের দেওয়া টেক্সটটা একটা ছোট্ট চিরকুটে লিখে সেটা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। এরপরে রাজের রুমে এসে রাজের বালিশের নিচে আলগোছে চিরকুটটা রেখে রুম থেকে বেরিয়ে এলো নিজের রুমে। রাত তখন 1:30। এখন কেউই জেগে নেই। রাহা আলগোছে রুম থেকে বেরোলো। এরপরে চলে গেল বাড়ির বাইরে। গেটের সামনে দুজন দারোয়ান বসা ছিল বলে বাড়ির পিছনের দিক দিয়ে বের হলো। সাইমনকে দেখতে পেয়ে কিছুটা হাফ ছাড়লো। সাইমন রাহার হাত থেকে লেদারটা নিয়ে গাড়িতে তুলে রাহাকে বলে, তুই গাড়িতে উঠে বস। রাহা যেই ব্যাক সিটের দরজা খুলতে যাবে ঠিক তখনই সাইমন বলে, রাহা, সামনে বসো। রাহা সম্মতি জানিয়ে সামনের সিটে বসলো। এরপরে সাইমন গাড়িতে উঠে বসলো। এর মাঝে কয়েকবার রাদিফ কল দিয়েছিল। দুজনেই রাদিফের সাথে কথা বলেছে। সাইমন রাহাকে নিয়ে এয়ারপোর্টে চলে এলো। গাড়ি থেকে নেমে রাহার হাতে পাসপোর্ট, ভিসা আর টিকিট দিয়ে বলে, রাহা, এই যে তোমার পাসপোর্ট, ভিসার টিকিট। তুমি কিন্তু স্টুডেন্ট ভিসায় যাচ্ছ, আর সব কিছু ওকে করা। রাহা কি বলে ধন্যবাদ দিবে তা মুখে আসছে না। সাইমন এইভাবে চেষ্টা না করলে হয়তো রাহা আজ এয়ারপোর্টে এসে দাঁড়াতে পারতো না। রাহা চোখের জল নিয়ে বলে, ভাইয়া, আপনাকে ধন্যবাদ জানালে হয়তো কম হয়ে যাবে। আপনি না থাকলে আমি যেতেই পারতাম না। সাইমন হেসে বলে, ওয়েলকাম। দেখে শুনে যেও, আর ওইখানে রাদীপ তোমাকে অপেক্ষা। ঠিক আছে ভাইয়া, আপনি ভালো থাকবেন। রাহা পাসপোর্ট, ভিসা, টিকিট দেখিয়ে ভিতরে চলে গেল। সাইমন দাঁড়িয়ে রইল। যতদূর পর্যন্ত রাহাকে দেখা যায় তত দূর পর্যন্ত দেখল। সকাল 11টা বাজতেই সবার চোখে পড়লো রাহা এখনো রুম থেকে বের হয়নি, এমনকি কারোর সামনেও আসেনি। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী অফিসে চলে গিয়েছে। বাড়িতে রয়েছে শুধু সাইমা চৌধুরী ও রুমানা চৌধুরী। তারা পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও রাহাকে পেলাম না। রাহা রুমে এসেও পেলেন না, অথচ রুমটা সুন্দর করে পরিপাটি করে রাখা। ঘণ্টাখানেক অপেক্ষা করেও যখন রাহার কোনো খোঁজ পাওয়া গেল না, তখন সাইমা চৌধুরী ও রুমানা চৌধুরী অস্থির হয়ে পড়লেন। সাইমা চৌধুরী গেটের দারোয়ানের কাছে গিয়েও বললেন তারা রাহাকে দেখেছে নাকি, কিন্তু তারা দেখেনি। এই শুনে সাইমা চৌধুরী কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন। এরপরে বাড়ির ভিতরে এলেন রুমানা চৌধুরীর কাছে। রুমানা চৌধুরী কেঁদেই চলেছেন। এর আধ ঘন্টা পরেই রুবেল চৌধুরী আর রাশিদ চৌধুরী বাড়িতে এলেন। রুবেল চৌধুরী রুমানা চৌধুরীকে বলেন, রাহার কোনো খোঁজ পেয়ে তো? রুমানা চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বলেন, না, আমি ওর কোনো খোঁজ পাইনি। পুরো বাড়ি খুঁজেছি, বাহিরেও খুঁজেছি, ওর সব বন্ধু বান্ধবীকে কল দিয়েছি, কিন্তু কোথাও নেই মেয়েটা। এই শুনে রুবেল চৌধুরী রাগ নিয়ে বলেন, জলজন্ত একটা মানুষ বাড়িতে থেকে উধাও হয়ে গেল, এটা তুমি বুঝতে পারোনি? কি করো বাড়িতে যে মেয়েটাকে দেখলে না? রাশেদ চৌধুরী তৎক্ষণাৎ পুলিশকে কল দিয়ে সবটা জানালেন, সাথে রাহার ছবিও পাঠিয়ে দিলেন। এরপর তিনি রুবেল চৌধুরীকে নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বিকেলবেলা রাজ বাড়ির উদ্দেশ্যে ফিরেছে, সাথে তার বোন মিষ্টিও আছে। মিষ্টি হেসেই বলে, ভাইয়া, তাহলে আজ রাহার কথাটা বাড়িতে জানাবে। রাহা খুব খুশি হবে। এই কয়েকটা দিনে হয়তো মেয়েটা খুব কষ্ট পেয়েছে। রাজ শুকনো মুখে বলে, পেয়েছে হয়তো। আর ও যা জেদি, আমার মনে হচ্ছে ও বাড়িতে জানিয়ে দিয়েছে, না হলে তো পরিবেশ ঠান্ডা থাকার কথা না। মিষ্টি চিন্তিত স্বরে বলে, কিন্তু ভাইয়া, তুমি যে বললে ও নাকি হসপিটালে গিয়েছিল, তাহলে ও কি বাচ্চাটা নষ্ট করে ফেলেছে? রাজ বলে, সেদিন আমার বন্ধুরা ওকে মিথ্যে বলে ভুলিয়ে ভালিয়ে ওকে বাড়িতে দিয়ে গিয়েছিল। এরপরে আর ও বাড়িতে থেকে বের হয়নি। আমি দারোয়ানের থেকে খোঁজ নিয়েছি, আর ওর প্রাণ গেলেও এই বাচ্চা ও নষ্ট করবে না। মিষ্টি বলে, ভাইয়া, তুমি ওকে শুধু শুধু এত বড় কষ্টে রেখে এসেছিলে, বাড়িতে বলে দিয়ে আসতে। রাজ হালকা হেসে বলে, ওকে বোঝাতে চেয়েছি ওর ভাই কি ভুলটা করেছে তোর সাথে, আর এইটা হয়তো রাদীপ জেনে গিয়েছে। এখন বুঝবে নিজের বোনের সাথে এমন হওয়ার যন্ত্রণা কতখানি। তবে আজকে বাড়িতে গিয়ে সবাইকে সবটা জানিয়ে দিব। রাহা দেখবি অনেক খুশি হয়েছে, আর বাড়ির সবাইও খুশি না হয়ে পারবে না। রাজ মিষ্টিকে নিয়ে বাড়িতে ঢুকলো। বাড়ির ভিতরে ঢুকতেই বুঝলো বাড়িটা কেমন থমথম মেরে আছে। রাজ এগিয়ে যেতেই সাইমা চৌধুরী অস্থির কণ্ঠে বলেন, রাজ, তোকে কতবার আমরা কল করেছি, তুই কল ধরিসনি কেন? রাজ স্বাভাবিকভাবে বলে, আম্মু,
ফোনটা সকাল থেকে চার্জ করতে পারিনি, তাই বন্ধ হয়ে আছে। এই বলে রাজ সাথে সাথে হাই তুলে রাহাকে ডাকে। রাহা, এই রাহা, কই তুই? নিচে আয়। রাহা দেখ, আমি ফিরে এসেছি। রাহা। পাশ থেকে রুমানা চৌধুরী ডুকরে কেঁদে উঠে বলেন। রাহাকে আর ডাকলেও ও আসবে না। রাজ কপালে ভাঁজ ফেলে এগিয়ে গেল তার ছোট আম্মুর দিকে। ছোট আম্মু, কি বলছো? রাহা ডাকলেও শুনবে না? ও কোথায় গিয়েছে? রুমানা চৌধুরী ভাঙা গলায় বলেন। রাহাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, এখন সন্ধ্যা হয়ে আসছে। মেয়েটা কোথায় গিয়েছে কিচ্ছু বলে যায়নি। রাজের মাথায় আকাশ ভেঙে পড়ল। হাতে ছিল রাহার জন্য শাড়ি, গয়না, আরও কত কি। সেগুলো রাজের হাত থেকে পড়ে গেল। মিষ্টি এসে রাজের পাশে দাঁড়িয়ে রুমানা চৌধুরীকে বলে। ছোট আম্মু পুলিশকে জানাওনি? জানিয়েছি, কিন্তু তারা কোনো খবর দিতে পারেনি এখনো। রাদিফের বাবা আর তোর বাবা খুঁজতে বেরিয়েছে, এখনো ফেরেনি। রুমানা চৌধুরীর কথা শেষ হওয়ার সাথে সাথেই রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী বাড়িতে ঢুকলেন। সাইমা চৌধুরী এগিয়ে গিয়ে বলেন। রাহা কোথায়? ওকে পাওনি? রুবেল চৌধুরী মুখটা শুকনো করে সোফায় গিয়ে বসলেন। একই সাথে রাশেদ চৌধুরীও গিয়ে বসলেন। তারা দুজনেই মিষ্টিকে দেখে অবাক হলেন বইকি, কিন্তু কিছু বললেন না। রুবেল চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বললেন। আমি মেয়েটাকে কোথাও পেলাম না, পুলিশেও কোনো খবর দিতে পারতো না। সরি, কি করব আমি এখন? আমার মেয়েটা কোথায় আছে, কি খেয়েছে না খেয়েছে কিছু জানতে পারছি না। মিষ্টি রুবেল চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে বলে। ছোট আব্বু, আমার মনে হচ্ছে রাহা ইচ্ছে করে চলে গিয়েছে। মিষ্টির কথা শেষ হতেই রাজ ধপ করে ফ্লোরে বসে পড়ল। সবার দৃষ্টি রাজের উপরে গেল। রাশেদ চৌধুরী ছেলের কাছে গিয়ে বসলেন। রাস্তার বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে। বাবা, ও ইচ্ছে করেই চলে গিয়েছে। আমি বেশ বুঝতে পেরেছি বাবা, ও আমার জন্য চলে গিয়েছে, আমারই ভুলের জন্য বাবা। সবাই উঠে এগিয়ে এসে রাজকে ঘিরে বসলো। রাশেদ চৌধুরী ছেলের পিঠে হাত রেখে বলেন। তোমার ভুলের জন্য মানে? কি হয়েছে আমাদের বলো। রাজ কেঁদে কেঁদে বলে। বাবা, রাহা রাহা আমায় ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। আর আমি তোমাদের কাউকে না জানিয়ে ওকে বিয়ে করেছিলাম। বাবা, ওর গর্ভে আমার সন্তান আছে। আমি এটা জানার পরে ওর সাথে একটু ঝামেলা করে বলেছিলাম, তোর ভাই যখন আমার বোনকে অস্বীকার করেছে, আমিও তোকে অস্বীকার করলাম। আমি ওকে এই বলে বাড়িতে থেকে চলে গিয়েছিলাম, আর এসে দেখি ও আমাদের সবাইকে রেখে চলে গিয়েছে। বাবা, ওকে আমার কাছে এনে দাও, আমি ওকে ছাড়া থাকতে পারবো না বাবা। রাজের কথা শুনে সবাই অবাকের শেষ পর্যায়ে চলে গেল। সবাই রাজের আহাজারিতে কাঁদতে লাগলো। রাশেদ চৌধুরী আর সাইমা চৌধুরীও কাঁদতে লাগলো। তাদের বংশের অংশ সাথে নিয়ে রাহা বাড়ির থেকে চলে গিয়েছে। আর রাজ পাগলের ন্যায় করতে করতে সাইমা চৌধুরীকে ধরে বলে। আম্মু, ও আম্মু, আমার রাহা আমার জন্য চলে গিয়েছে, আমি এখন ওকে কোথায় খুঁজবো? সাইমা চৌধুরী রাজের কপালে মুখে হাত রেখে বললেন। বাবা, একটু শান্ত হ, ও চলে আসবে। আর তুই ওকে বিয়ে করেছিস, আমাদের বলিসনি কেন? আমরা তো বিয়েটাকে কম ভালোবাসতাম না, এমনকি ওকে মেনেও নিতাম। তোর বাবাও বলেছিল রাহাকে তোর বউ বানাবে, আমিও রাজি ছিলাম। আর ওর সাথে কোনো ঝামেলা করতে গেলি। মেয়েটার গর্ভে আমাদের বংশের আলো ছিল। ও এখন কোথায় আছে আর কোথায় খুঁজবো? রাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। সাথে সাথে সবাই উঠে দাঁড়ালো। রাজ নিজের ব্লেজার খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে অস্থির কণ্ঠে বলে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে খুঁজতে যাব। আম্মু, আমি রাহাকে খুঁজতে গেলাম, আমি ওকে না নিয়ে ফিরবো না। এই বলে রাজ বেরিয়ে গেল। পেছন পেছন রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী চলে গেলেন। কিন্তু তারা দুজনে যেতে যেতে রাজ নিজের গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির গেট বেরিয়ে গিয়েছে। রুবেল চৌধুরী আরেকটা গাড়ির কাছে যেতে নিলেন। রাশেদ চৌধুরী বাধা দিয়ে বলেন। রুবেল, রাজকে ওর মতো ছেড়ে দে, তুই ভিতরে চল, এখন তোর একটু রেস্ট নেওয়া প্রয়োজন, চল। রুবেল চৌধুরী অনীহা থাকলেও রাশেদ চৌধুরীর সাথে ভিতরে চলে গেলেন। রাশেদ চৌধুরী রুবেল চৌধুরীকে ড্রয়িং রুমের সোফা এনে বসিয়ে মিষ্টিকে বললেন। মিষ্টি যা তো পানি নিয়ে আয়। মিষ্টি দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে রুবেল চৌধুরীর সামনে ধরে। রুবেল চৌধুরী মিষ্টির হাতে থেকে পানির গ্লাসটা নিয়ে খানিকটা পানি খেয়ে নিলেন।
এরপরে মিষ্টির হাতে খালি গ্লাসটা দিলেন। মিষ্টি গ্লাসটা রেখে আবারও তার ছোট আব্বুর পাশে এসে দাঁড়ালো। রুবেল চৌধুরী মিষ্টির দিকে তাকিয়ে বলেন, মিষ্টিমা, আমার পাশে বসো। মিষ্টি রুবেল চৌধুরীর পাশে বসলো। রুবেল চৌধুরী গলার কষ্ট খাদে নামিয়ে বললেন, রাজ আর রাহার মাঝে হওয়া ঝামেলাটার ব্যাপারে আমাকে খুব খুলে বলতো। মিষ্টি রাজ আর রাহার মাঝে হওয়া ঝামেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত বলল সবাইকে। এই শুনে রুমানা চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বললেন, কিসের জন্য যে ওদের এমন ঝামেলা করতে হবে? রাদিফ আর মিষ্টি তো নিজেরাই আলাদা আলাদা হয়ে গিয়েছে। ওরা নিজেরাই তো বলেছে ওরা আর এই সম্পর্ক নিয়ে এগোতে চায় না। এখন আমার মেয়েটা কোথায় গিয়েছে এমন শরীর নিয়ে? আল্লাহ, তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দাও। তুমি আমার মেয়েটাকে দেখে শুনে রাখো। রুবেল চৌধুরী সোফায় গা এলিয়ে দিয়ে বলেন, কালকে রাতে রাহা কোনোদে এই কথাগুলো বলেছিল। এখন আমি সব বুঝতে পারছি কেন ওর বাড়িতে থেকে চলে যেতে হবে। আমি কি মরে গিয়েছিলাম? ও আমাকে জানাতো। এখন এই শরীর নিয়ে কোথায় বা যাবে? বয়সই বা কত হয়েছে যে নিজে নিজেই সাইভ করবে? রাশেদ চৌধুরী পেছন থেকে রুবেলের কাঁধে হাত রেখে বলেন, তুই চিন্তা করিস না, দেখি রাহা ফিরে আসবে। আর ও একা কোথায় গিয়ে থাকবে, চলে আসবে। রাত 10টা। রাজ নিজের মতো ড্রাইভ করে যাচ্ছে। কপালে দৃঢ় চিন্তার ভাঁজ। আশেপাশে কত জায়গায় তাকিয়ে দেখেছে, কিন্তু কোথাও রাহার দেখা মিলছে না। গাড়িতে এসি অন থাকা সত্ত্বেও ঘামছে। শার্টের বোতাম উপরের গুলো খুলে দিল। টান টান বুকটা তবুও ঘামছে। শার্টের হাতা কনুয়ের উপরে উঠালো। স্মার্ট ওয়াচ খুলে ডেস্কে ছুঁড়ে মারল। এখনও রাহাকে খুঁজে পায়নি। নিজের উপরে নিজেই তীব্র রাগ হচ্ছে। রাজ ডেস্ক থেকে ফোনটা তুলে পুলিশের নাম্বারে কল দিল। কল রিসিভ হতেই বলে, হ্যালো, আমি রাজ চৌধুরী বলছি। আমার ওয়াইফ রাহা চৌধুরী মিসিং। ওকে পেয়েছেন? না স্যার, আমরা এখনও পাইনি। এই শুনে রাজ রেগে গিয়ে বলে ওঠে, পাননি মানে কি? একজন মেয়েকে খুঁজতে এত সময় লাগে? স্যার, আমরা দেখছি। দেখছি না, আমার ইমিডিয়েট খোঁজ চাই। আর ওর নাম্বার ট্যাগ করতে পেরেছেন? স্যার, আমরা নাম্বারটাও ট্যাগ করতে পারিনি। নাম্বারটা বন্ধ বলছে, আর ট্যাগও করা যাচ্ছে না। আরও ফোর্স লাগিয়েছি। রাজ তপ্ত শ্বাস ফেলে বলে, ঠিক আছে, আমার ওয়াইফের কোনো খোঁজ পেলে ইমার্জেন্সি আমাকে জানাবেন। ওকে স্যার। রাজ কল কেটে দিয়ে ফোন ডেস্কে ছুঁড়ে মারল। এক সময় কেঁদে উঠল। কিছুক্ষণ পরে গাড়িটাও থামায়। কেঁদে কেঁদে নিজে নিজেই বলে ওঠে, তুই কি করলি রাহা? আমায় ছেড়ে চলে গেলি। তুই কি একটু ভেবে দেখিসনি আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তোকে এত ভালোবাসার পরেও তুই এই রকম জেদ নিয়ে চলে গেলি। তুই যেদিন হসপিটালে গিয়েছিলি সেদিন তোকে আমার বন্ধুরা বাড়িতে গিয়ে সেদিন তোকে আমার বন্ধুরা বাড়িতে দিয়ে গিয়েছিল। তুই কি সেই চিরকুটটাও পাসনি? সব দেখেও তোর একটু মনে হয়নি যে আমি এগুলো করেছি? তুই এই কয়েকদিনে আমার সাথে যোগাযোগ করারই চেষ্টা করিসনি। তোকে বিয়ে করলাম, নিজের করে রাখলাম, আর তুই সেদিনের কথাগুলো শুনেই আমার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি। আমাকে বলারও সময় দিলি না। আমি এখন তোকে কোথায় খুঁজবো? রাহা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। রাদীপ রাহাকে দেখা মাত্রই দৌড়িয়ে এগিয়ে এলো রাহার কাছে। রাহার চোখে পানি জলজল করে উঠল। মুহূর্তেই ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রাদীপ রাহার চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদছিস কেন? তোর ভাইয়ের কাছে চলে এসছিস না? কোনো ভয় নেই। রাদীপ রাহার হাত থেকে লেদার নিয়ে বলে, চল, অনেক চিন্তায় ছিলাম। তুই যে একে একে এই পর্যন্ত এসছিস, কোনো বিপদ হয়নি, আলহামদুলিল্লাহ। রাদীপ এক হাতে লেদার নিয়ে আরেক হাতে রাহাকে নিয়ে চলল পার্কিং জোনে। সেখানে আসতেই রাদীপের একটা বাঙালি বন্ধু নাম শিফাত বলে ওঠে, বোন তো এসেছিস, আর এইটা তোর বোন? এটা আমার বোন রাহা। শিফাত রাহার দিকে তাকিয়ে বলে ওঠে, তোর বোন মানে তো আমারও বোন। রাহা, ভালো আছো? রাহা হালকা হেসে বলে, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তিনজনেই গাড়িতে উঠে বসলো। রাদীপ গাড়ি ড্রাইভ করতে লাগলো। তার পাশেই শিফাত বসেছে আর রাহা ব্যাক সিটে বসেছে। এর মাঝে তিনজনের মাঝেই টুকটাক কথা হয়েছে। রাদীপ নিজের ম্যানশনে আসার আগেই সিফাতকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছে। রাদীপ একটা বাসার সামনে গাড়ি পার্ক করে। এরপরে রাহা আর রাদীপ দুজনেই নেমে যায়। রাহা ভাইয়ের সাথে বাড়ির ভিতরে ঢুকলো।
বাড়িটা ডুপ্লেক্স। ভেতরে ঢুকতেই ড্রয়িং রুম, অনেক স্পেস। এক পাশে স্টাডি রুম সাথে বুক সেলফ, আরেকটা পাশে সোফা, আর মাঝ বরাবর সিঁড়ি। সিঁড়ির পাশেই ডাইনিং স্পেস, এর পাশেই কিচেন। সব কিছু আধুনিক জিনিস আর আধুনিক স্টাইলে সেট আপ করা। রাহা ভিতরে ঢুকে আশেপাশে তাকিয়ে বলে, ভাইয়া তোমার বাসাটা তো খুব সুন্দর। আগে শুধু ফোনে দেখতাম, আর এখন নিজ চোখে দেখে খুবই ভালো লাগছে। আর এইখানে তুমি একাই থাকো? রাদিফ এসে বলে, একাই থাকতাম। 2 বছর ধরে আমার সাথে স্যামনও থাকে। আরও একটা কাজে দেশে গিয়েছে, কিছুদিন পরেই চলে আসবে। ওহ। রাদিফ রাহাকে নিয়ে উপরে চলে আসে। বেডরুমগুলো উপরেই, সব মিলিয়ে উপরে 4টা বেডরুম। 3টা নিজেরা ব্যবহার করার জন্য আর একটা গেস্ট রুম হিসেবে রাখা হয়েছে। আর নিচে শুধু একটা বেডরুম, সেখানে বেশিরভাগ মেয়েডই থাকে। রাদিফ রাহাকে একটা রুমে এনে বলে, এই রুমে তুই থাকবি, আর সব কিছু তোর নিজের। সারা বাড়িতে তুই নিজের মতো করেই থাকবি, মনে যা আসে তাই করবে। আর যদি কখনো মন খারাপ দেখি, তাহলে কিন্তু মার খাবি। রাহার কান্না পাচ্ছে কাছ থেকে ভাইয়ের কথা শুনে। তার ভাই অভিভাবকের মতো করে বোঝাচ্ছে তাকে। রাদিফ রাহাকে চুপ থাকতে দেখে হালকা মাথায় টোকা দিয়ে বলে, কি ভাবছিস? যা, এবার ফ্রেশ হয়ে আয়। আমি মেয়েটকে বলে খাবার রেডি করতে বলছি, তুই তাড়াতাড়ি চলে আয় নিচে। রাহা বলে, ঠিক আছে ভাইয়া। রাদিফ চলে যায় নিচে। কিচেনের সামনে গিয়ে একজন মহিলা মেয়েটকে বলে খাবার রেডি করতে। মেয়েটি খাবার রেডি করে ডাইনিং টেবিলে রাখতে শুরু করে। রাদিফ আর সাইমন যখন ছিল তখন নিজেরাই নিজেদের কাজগুলো করত। রাদিফ এখন একা বলে আর রাহা এসেছে বলে মেইড হায়ার করেছে। মিনিট 10 পরে রাহা নিচে নেমে আসে। রাদিফ রাহাকে নিয়ে ডাইনিং টেবিলে বসে। খাওয়া শেষ করে রাদিফ রাহাকে বলে রেস্ট নিতে, শুয়ে পড়তে। রাহাও কথা বাড়ায় না, চলে যায় নিজের রুমে। সারাদিন বিমানে জার্নি করার ফলে শরীরটাও ক্লান্ত লাগছে। রাজ বাড়িতে ফিরতেই দেখলো ড্রয়িং রুমে তার মা বসে আছে। রাজ এগিয়ে যেতেই সাইমা চৌধুরী উঠে এগিয়ে এসে বলেন, পেয়েছিস রাহাকে? রাজ গলার কষ্ট খাদে নামিয়ে বলে, অনেক খুঁজেছি আম্মু, কোথাও পাইনি আমি ওকে। এই বলে রাজ সোফায় বসে পড়ল। সাইমা চৌধুরী ছেলের কাছে বসলেন। রাজ আস্তে করে তার মায়ের কোলে মাথা রেখে শুলো। পরক্ষণে কেঁদে উঠল। যা দেখে সাইমা চৌধুরী নিঃশব্দেই কাঁদলেন। রাজ কান্নাজড়িত গলায় তার মাকে বলে, আম্মু, ও আম্মু, আমি যে রাহাকে পেলাম না, ও যে আমার থেকে দূরে চলে গেল। আমি ওকে কত খুঁজলাম, ও আমাকে দেখা দিল না আম্মু। ওর প্রত্যেকটা আত্মীয়র বাড়িতে গিয়েছি, কেউ বলতে পারলো না ও কোথায়। আমি আর কোথায় খুঁজবো আম্মু, আমায় বলে দাও না। আমার বড় অসহায় লাগছে। ওর পেটে আমারই সন্তান, আমারই রক্ত। আমি আর কোথায় খুঁজবো? সাইমা চৌধুরী চোখ মুছে বললেন, কাঁদিস না, রাহা চলে আসবে। আরও এই একা একা কোথায় বা থাকবে? এর মাঝে নিচে নামলেন রুমানা চৌধুরী। তারা দুজনেই রাজকে অনেক বলে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিলেন। এরপরে দুজনে মিলে রাজের জন্য খাবার গরম করতে কিচেনে এলেন। রাজ নিজের রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো। রুমে লাইট জ্বালিয়ে কাবার থেকে কাপড় বের করে সোজা ওয়াশরুমে চলে গেল। এর মাঝেই সাইমা চৌধুরী রাজের জন্য খাবার রেখে গেলেন রুমে। রাজ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা টাওয়ালটা ছুঁড়ে মেরে বিছানায় বসলো। চোখ গেল সোফার টেবিলে খাবারের দিকে। সারাদিন কিচ্ছুটি খায়নি, তবুও খাওয়ার প্রতি কোনো আগ্রহই জমছে না। রাজ রুমের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুলো। শরীরটা ক্লান্ত থাকায় শুয়ে পড়ার চিন্তা করলো। যেই বালিশটা টেনে শোবে ঠিক তখনই সামনে পড়লো একটা কাগজ। রাজ কাগজটা হাতে নিয়ে ভাঁজ করলো। এটা রাহার হাতের লেখা। রাজ লেখাটা পড়তে লাগলো। রাহা লিখেছে, রাজ, আমি রাহা বলছি। তুমি আমায় অস্বীকার করো আর যাই করো, আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই না। প্রয়োজন পড়লে তোমার থেকে দূরে থাকবো। আমি আমার সন্তানকে একাই মানুষ করব, আর তুমি আমায় হাজার খুঁজলেও পাবে না। আমি নিজ ইচ্ছায় চলে গেলাম। রাহা। রাজ চিঠিটা পড়ে কেঁদে উঠল। তার কোনো ভুলের জন্য রাহা নিজেই দূরে চলে গেল। সে তো রাদিফকে বোঝাতে যেয়ে নিজের মূল্যবান জিনিসই হারিয়ে ফেলল। এর আফসোস এখন আজকে রাজকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। রাজ সারা রাত ঘুমালো না, চিঠিটা নিয়েই বসে রইল। শেষ রাতের দিকে ঝিমাতেই ঘুমিয়ে পড়ল। সকালবেলা রুবেল চৌধুরী আর রাশেদ চৌধুরী নাস্তা করতে বসেছেন ডাইনিং টেবিলে। পাশে দাঁড়িয়ে আছে সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী। কারোর মুখেই তেমন হাসি নেই, সবার মনটাই খারাপ।
রাশেদ চৌধুরী খাবার খেতে খেতেই সাইমা চৌধুরীকে বললেন, রাজ রাতে বাড়ি ফিরে কিছু বলেছে? সাইমা চৌধুরী গলার কণ্ঠ ঘাড়ে নামিয়ে বললেন, না, কিছু বলেনি। রুবেল চৌধুরী খাওয়া শেষ করে সোফায় গিয়ে বসলেন। ফোন বের করে পুলিশকে কল দিলেন। রাশেদ চৌধুরীও খাওয়া শেষ করে সোফায় গিয়ে রাশেদ চৌধুরীর পাশাপাশি বসলেন। এমন সময় রাজ নিচে নেমে এলো। রাজকে দেখা মাত্রই রাশেদ চৌধুরী বললেন, রাজ এখানে এসো। রাজ এগিয়ে আসতেই রুবেল চৌধুরী তপ্ত শ্বাস ফেলে উঠে চলে গেলেন। রাজ আর রাশেদ চৌধুরী ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওনার মনে যে রাজের জন্য তীব্র রাগ বেড়েই চলেছে এটা বুঝতে বাকি রইল না সবার। রাশেদ চৌধুরী রাজকে পাশে বসতে বললেন। রাজ বসলো। সারা রাত না ঘুমানোর কারণে চোখ দুটো লাল হয়ে আছে, সাথে মাথা প্রচণ্ড মাথা ব্যথা। রাজ চুপচাপ বসে আছে। রাশেদ চৌধুরীও কিছু বলছেন না। কিছুক্ষণ পরে তিনি নিজেই নীরবতা ভেঙে রাজকে বলেন, রাজ রাহার বিষয়টা কি রাফিদকে জানাবে? রাদিফের কথা শুনতেই রুমানা চৌধুরী এগিয়ে এলেন। রাজ নিচু গলায় বলে, জানাও। রুমানা চৌধুরী ভয়ার্থক গলায় রুবেল চৌধুরীকে বলে ওঠেন, ভাই, রাদিফকে জানালে পরিবেশ কি আদৌ কি ঠান্ডা থাকবে? যদি শুনে রাজ ওর জন্যই রাহার সাথে এমন করেছে, তাহলে রাদিফ আপনাকে কাউকে ছেড়ে কথা বলবে না। রাশেদ চৌধুরী বলেন, এই বলে ওকে জানাবো না? ও রাহার বড় ভাই, ওর অভিভাবকের মতো ওকে জানানো প্রয়োজন। আর ভাবি, ওকে জানালে ও যদি ওর খবর দিতে পারে, বন্ধু বান্ধব দিয়েও খোঁজ করতে পারে। রাশেদ চৌধুরী রাদিফকে কল দিল। রাদিফ আজ নিজের বাড়িতেই রয়েছে। আজ আর অফিসেই বা কোনো জায়গাতেই বের হবে না, ফোনের সাথেই থাকবে। রাদিফ ড্রয়িং রুমে বসে ফোন স্ক্রল করছিল। ঠিক তখনই রাশেদ চৌধুরীর কল এলো। রাদিফ ইচ্ছে করেই প্রথমবার ধরল না, তার কল ধরার বিন্দুমাত্র ইচ্ছে নেই। এরপরে আবার কল দিতেই কলটা ধরল। রাশেদ চৌধুরী বললেন, রাফিদ, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। তুমি তো এই টাইমে অফিসে থাকো, এখন কি অফিসে রয়েছো? না, আজ বাড়িতেই রয়েছে, অফিস যায়নি। রাদীপ, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো। রাশেদ চৌধুরী কি বলতে পারেন তা রাদিফ জানে। রাশেদ চৌধুরী নিচু গলায় বলেন, রাদীপ, রাহাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই শুনে রাদিফ চমকালো না, সে এটাই আন্দাজ করেছিল। কিছুটা প্রতিক্রিয়া দেখিয়ে বলে, রাকে খুঁজে পাচ্ছ না মানে? কোথায় গিয়েছো? কোথাও গিয়েছে, কিছু বলে যায়নি। কালকে থেকে নিখোঁজ, নিজ ইচ্ছে চলে গিয়েছে। কালকে থেকে নিখোঁজ, আর আজকে জানাচ্ছ আমাকে? আরও নিজ ইচ্ছে চলে গেল, তোমরা টের পাওনি? রাশেদ চৌধুরী বলেন, রাদীপ, আমার পুরো কথাটা শোনো। রাহা আর রাজ দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল, আমাদের থেকে লুকিয়ে রেখেছিল বিষয়টা। রাহা প্রেগনেন্ট ছিল, আর তখন রাজ রাহার সাথে পুরনো কিছু কথা নিয়ে ঝামেলা করছিল, আর এরপরেই রাহা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। রাদিফ একটু অবাক হলো না। সে তার চাচার মুখ থেকে পুরনো ঝামেলার কথা শুনতে চায়। না শোনা পর্যন্ত তার শান্তি হচ্ছে না, তাই না জানার ভঙ্গিতেই বলে ওঠে, চাচ্ছু, কিসে পুরনো ঝামেলা? রাশেদ চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরেই বলেন, তোমার আর মিষ্টির মাঝে যে ঝামেলা হয়েছিল সেটার প্রতিশোধ নিতে রাজ রাহাকে কথা শুনিয়েছিল। এই শুনে রাদিফ রেগে তেতে উঠে বলে, তোমার ছেলের প্রতিশোধ বোঝে? তোমার ছেলে কি হিসেবে আমার আর আমার বোনের থেকে প্রতিশোধ নিতে চায়? তুমি খুব ভালো করেই জানো, আমিও কিন্তু তোমার থেকে প্রতিশোধ নিতে পারতাম। বলো, পারতাম কিনা? রাশেদ চৌধুরী মুখে কোনো কথা নেই, তিনি চুপ করে বলেন, এখন আমি স্বীকার করছি, আমার ছেলেরই সম্পূর্ণ দোষ। এখন আমাদের রাহাকে খোঁজা দরকার। এই শুনে রাদিফ উচ্চ গলায় বলে ওঠে, 24 ঘন্টা সময় দিলাম তোমার ছেলেকে। তোমার ছেলে রাহাকে কোথায় থেকে খুঁজে আনবে আমি জানি না। এর মধ্যে যদি রাহার কোনো খোঁজ না দিতে পারে, তাহলে ওকে রেডি থাকতে পারো। আমি তোমার ছেলে মুখোমুখি হব, প্রতিশোধ নেওয়া ওকে শেখাবো, আর এর বিচারক হবে তুমি। ভালো হবে না? রাশেদ চৌধুরীর মুখে ভয় সংকোচ ধরা পড়ল। নিজেই নত স্বীকার করে বলে ওঠেন, রাদীপ, আমাদের সময় দাও, আমরা রাহাকে খুঁজছি। রাদীপ বাঁকা হেসে বলে ওঠে, আর যদি না পাও তাহলে কিন্তু আমি আসবো। রাশেদ চৌধুরী অসম্মতি নিয়ে বলে ওঠেন, না রাদীপ, আমরা চেষ্টা চালিয়ে যাব,
রাহাকে খুঁজবো। রাদিফ আগের ন্যায় বলে ওঠে, ভয় পাচ্ছ যে? তবে ভয় নিয়েই থাকো। আর যদি রাহাকে না পাও তাহলে আমি ফিরবো। আমার ফিরতেই হবে। এখন তোমার ছেলের জন্য আমার বোন নিখোঁজ। এখন তো আমি আর চুপচাপ থাকবো না। এখন আমার দোষ হচ্ছে যে আমি মিষ্টিকে অস্বীকার করেছি বলে রাজু আমার বোনকে অস্বীকার করেছে। তুমি তো জানো আমি নিজে থেকে মিষ্টিকে অস্বীকার করিনি। তাহলে আমি কেন আমার বোনের বিষয়টা নিয়ে চুপচাপ থাকবো? ওকে যদি না পাও তাহলে আমি ফিরবো। আর তুমি আমার সাথে কেমন চাল চেলেছিলে আমার তো সবটা সবাইকে জানাতে হবে। রাশেদ চৌধুরী কথা বলার ভাষা হারিয়ে ফেললেন। রাদিফের কথাগুলো শুনে মনে মনে ভয় পেয়ে গেলেন। তিনি গলার কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠেন, রাদেব, আমরা রাহাকে খুঁজে পাবোই, তুমি চিন্তা করো না। আর রাহাকে পেলে জানাবো। রাদিফ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে ওঠে, জানিও আমি অপেক্ষায় থাকবো। তোমার ছেলের আর তোমার কাছে সময় কিন্তু 24 ঘন্টা। রাশেদ চৌধুরী বলেন, রাফিক, এর আগেই ওকে খুঁজে পাবো ইনশাল্লাহ। রাদিফ আর কিছু বলার আগ্রহ দেখালো না। শেষ কথার হিসেব শক্ত গলায় বলে ওঠে, খোঁজো। আর না বলে আমি কি করবো তা তোমার ভালো করেই জানা আছে। রাদিফ এই কথায় বলে কল কেটে দিয়ে ফোনটা টেবিলে রাখলো। পিছনে দাঁড়িয়ে আছে রাহা। রাদিফ রাহার উপস্থিতি অনেক আগেই টের পেয়েছে। রাদিফ পিছনে ফিরে হেসে বলে ওঠে, আমার পাশে এসে বস। রাহা ভাইয়ের পাশে এসে বসলো। অনেকটা কৌতূহল নিয়ে রাদিফকে বলে ওঠে, ভাইয়া তোমার সাথে কি বড় আব্বুর কোনো পুরনো ঝামেলা আছে? রাদিফ ঠান্ডা গলায় বলে ওঠে, তুই বুঝিস না আমি কেন বড় আব্বুকে চাচা বলে ডাকি? ওনার প্রতি আমার আর আগের মতো কোনো রেসপেক্ট নেই বা কোনো কথা বলার আগ্রহ নেই, আর না কোনোদিন হবে। রাহা প্রশ্ন করে, কেন ভাইয়া, কি হয়েছিল যার জন্য তুমি বড় আব্বুকে দেখতে পারো না? রাদিফ রাহার মাথায় হাত রেখে হেসে বলে ওঠে, সব জানতে পারবি, শুধু একটু অপেক্ষা কর। রাহার মনে প্রশ্ন থাকা সত্ত্বেও কোনো প্রশ্ন করল না। তার ভাইকে সে বিশ্বাস করে। একটু যখন অপেক্ষা করতে বলেছে তাহলে অপেক্ষাই করবে। রাদিফ মেয়েটকে হাই তুলে ডাক দিল। মেয়ের সাথে সাথেই তাদের সামনে এসে বলে, জি স্যার বলুন। রাদিফ রাহাকে দেখিয়ে বলে, ও সকাল থেকে কিচ্ছু খায়নি, ওর খাবার রেডি কর। ওকে স্যার। মেয়েটি সাথে সাথেই চলে গেল। রাদিফ রাহাকে খাবার টেবিলে গিয়ে বসতে বলে। রাহা বাধ্য মেয়ের মতো গিয়ে বসে পড়ল। এদিকে রাশেদ চৌধুরী রাদিফকে সাথে কথা বলা শেষ করতেই রাজ বলে ওঠে, বাবা, রাদীপ কি বলল? রাশেদ চৌধুরী রাদিফের সাথে হওয়া কথাগুলো কিছুই রাজকে বললেন না। তিনি অস্থির ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে রাজকে বলে ওঠেন, রাজ, আমাদের রাহাকে খুঁজতে যেতে হবে। রোমানা চৌধুরী রাশেদ চৌধুরীকে বলেন, ভাই, রাদিফ কি রাগারাগি করেছে? রাশেদ চৌধুরী লম্বা শ্বাস ফেলে বলেন, বোনকে না পেলে তো ভাইয়ের রাগ উঠবে। তবে আমাদের আর দেরি করা উচিত হবে না। রাহাকে দ্রুত খুঁজে বের করতে হবে। আর রাজ, তুমি আমার সাথে এসো, তোমার সাথে আলাদা কিছু কথা বলতে চাই। রাস্তার বাবার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলো, বাবা কেন এমন কথা ঘোরালো? রাদিফ যা যা বলল রাস্তা পাশে বসে কিছু হলেও শুনেছে। তাহলে তার বাবা সবার সামনে বলছে না কেন? আর আলাদা করেই ডাকছে কেন? এখন তার বাবার কাছেই সব কিছুর উত্তর। এখন তার বাবা সবার সামনে যখন এড়িয়ে যাচ্ছে, তাহলে রাজের এই পুরো জিনিসটা জানতে তার বাবার সাথে আলাদা করেই কথা বলতে হবে। এর একটু পরেই রাদিফের ফোনে আবারও কল এলো। এবার স্ক্রিনে তাকিয়ে দেখলো সাইমনের কল। রাদিফ কল রিসিভ করে বলে, কিরে, কেমন আছিস? বন্ধু ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। সাইমন বলে, তুই আজ অফিসে যাসনি? না, যাইনি। আজ রাহার সাথেই থাকবো, কালকে যাবো অফিসে। ও বন্ধু শোন। হ্যাঁ বল। বন্ধু আমি কালকে ফিরে আসতে। রাদিফ খুশি হয়ে বলে, কি, কালকে আসছিস? রাশেদ চৌধুরী নিজের রুমে পা রাখতে না রাখতেই রাজ এসে হাজির। রুমে ঢুকতে ঢুকতেই তার বাবাকে বলে, বাবা, তোমার সাথে আমারও কিছু কথা আছে। রাশেদ চৌধুরী দাঁড়ালেন। রাজ তার বাবার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, বাবা, তুমি কিছু লুকোচ্ছ আমাদের থেকে? রাশেদ চৌধুরী গম্ভীর স্বরে বলেন, কি লুকাবো তোমার থেকে? রাজ স্তব্ধ শ্বাস ফেলে বলে, বাবা, তুমি রাদীপের সাথে যা যা কথা বললে তা আমার কানেও একটু হলেও এসেছে। রাদীপ রাহাকে না পেলে কি বলতে চাই সবাইকে? আমার মনে হচ্ছে তোমার আর রাদীপের সাথে পুরনো ঝামেলা রয়েছে, যা এখন রাহার নিখোঁজ হওয়ার সাথে সাথে রাদীপ সবাইকে বলতে চায়। রাশেদ চৌধুরী কপালে ভাঁজ এনে বলেন, রাদীপের সাথে আমার কেন কোনো ঝামেলা হবে? ও
ও রাহার নিখোঁজ হওয়ার কথা শুনে কথাগুলো বলেছে। আর ও মিষ্টিকে ছেড়ে যাওয়ার পরে তো আমাদের সাথে ভালো করেই কথা বলে না। রাস্তার বাবার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে তার বাবা কিছু লুকাচ্ছে, যা বড় একটা ধাঁধা মনে হচ্ছে রাজের কাছে। রাজ মনে মনেই ভাবল, না, এইভাবে বাবার থেকে কোনো কথা জানা যাবে না। আমাকে রাদিফের সাথেই যোগাযোগ করতে হবে। কিন্তু রাদিফ কি আমার সাথে কথা বলবে? রাজ কথাগুলো মনে মনে আওড়িয়ে তার বাবাকে বলে, বাবা, তুমি আমাকে কি জন্য ডেকেছো? রাশেদ চৌধুরী বলেন, আমাদের এখন থানায় যেতে হবে, আরও লোক লাগাতে হবে, রাহাকে খুঁজে বের করতেই হবে। রাজ আর কথা বাড়ায় না, বলে, আমি রেডি হয়ে গাড়ি বের করছি। যাও। রাজ রুম থেকে বেরিয়ে যায়। রাশেদ চৌধুরী ধপ করে বিছানায় বসে পড়েন। বারবার রাদিফের কথাগুলো কানে বাজছে। এর একটু পরেই তিনি বের হয়ে গেলেন রুম থেকে। জাপানে বিকেলের দিকে রাহা নিজের রুমে বসেছিল। এমন সময় মেয়ের এসে নক করলো। আসবো রাহা? রাহা উত্তর দিল, হ্যাঁ আন্টি আসুন। মেয়েটি ভিতরে ঢুকলো, হাতে ট্রে, ফল কেটে নিয়ে এসেছেন। তিনি ট্রেটা বিছানায় রাখতে রাখতেই বলেন, স্যার বলল এখন তোমার জন্য কিছু ফল নিয়ে যেতে, তাই সাথে সাথে ফল কেটে নিয়ে এলাম, খেয়ে নিও। রাহার অনীহা থাকা সত্ত্বেও হাসার চেষ্টা করে বলে ওঠে, ঠিক আছে। মেয়েটি চলে গেল। রাহা ফলের ট্রেটা সামনে নিয়ে একটা একটা করে মুখে দিল। রাস্তার বাবার সাথে থানায় থেকে থেকে দুপুরের পরপরই বাড়িতে ফিরল। রাশেদ চৌধুরী নিজের রুমে চলে গেলেন। রাজ রুমে না গিয়ে ড্রয়িং রুমে সোফায় বসলো। সোফায় গা এলিয়ে দিয়ে উপরের দিকে তাকিয়ে রইল। এমন সময় ড্রয়িং রুমে প্রবেশ করলেন রুবেল চৌধুরী। রাজ তাকে দেখা মাত্রই বসা থেকে উঠে দাঁড়ালো। তার সামনে এগিয়ে গেল কিছু বলার জন্য, কিন্তু রুবেল চৌধুরী দাঁড়ালেন না। রাজকে উপেক্ষা করে চলে গেলেন বাড়ির সদর দরজার দিকে। রাজ পেছন থেকে তাকে ডেকে ওঠে, ছোট আব্বু তুমি? রাজের পুরো বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই পেছন থেকে রুমানা চৌধুরী রাজকে বলে ওঠেন, রাজ শোন তো। রাজ পিছনে ফিরে তাকিয়ে আবার সামনে ঘুরতেই দেখল রুবেল চৌধুরী চলে গিয়েছে। রুমানা চৌধুরী রাজের দিকে এগিয়ে এসে বলেন, রাজ, তোর ছোট আব্বুর মাথা ঠিক নেই, তোর উপরে খুব রেগে আছে। এখন তোর ওনার সাথে কথা বলা ঠিক হবে না। রাজ রুমানা চৌধুরীর দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, ছোট আম্মু, ছোট আব্বু রেগে আছে এটা আমিও জানি, আর এর জন্য আমিই দায়ী। তবে রেগে না থেকে একজোট হয়ে রাহাকে খুঁজতে হবে। এই বলতে বলতে রাজের মাথায় এলো রাদিফের কথা। তৎক্ষণাৎ রুমানা চৌধুরীকে বলে ওঠে, ছোট আম্মু, আমায় একটা কথা বলবে? রাদিফ আর আমার বাবার সাথে কি কোনো ঝামেলা বা কথা কাটাকাটি হয়েছিল মিষ্টিকে নিয়ে? আমি তো তখন বাড়িতে ছিলাম না, তুমি তো জানবে। রুমানা চৌধুরী ধীর গলায় বলেন, না, মিষ্টিকে নিয়ে তোর বাবা আর রাদিফের মাঝে কোনো কথা কাটাকাটি করতে তো দেখিনি। এই শুনে রাজের কেমন একটা খটকা লাগছে। সে তার ছোট আম্মুকে সোফায় বসতে বলে। রুমানা চৌধুরী বসলেন। রাজ তার পাশে বসে বলে ওঠে, ছোট আম্মু, রাদীপ যেদিন মিষ্টিকে অস্বীকার করেছিল সবার সামনে, সেদিনের পুরো ঘটনাটা আমায় বলতে পারবে? রুমানা চৌধুরী লম্বা একটা শ্বাস ছেড়ে বলেন, সেদিন আমরা সবাই এখানে বসে কথা বলছিলাম। মিষ্টিকে সেদিন দেখতে এসেছিল তোর বাবার বন্ধুর ছেলে। মিষ্টিকে যখন আমরা বললাম ছেলে পছন্দ হয়েছে কিনা, মিষ্টি জানিয়েছিল তার পছন্দ হয়নি, সে কাউকে ভালোবাসে, আর সেটা রাদিফকে। রাদিফ সেদিন বাড়িতে ফেরার সাথে সাথে তোর বাবার সাথে কথা বলতে গিয়েছিল, আর এরপরে রাদিফ সবার সামনে এসে বলেছিল আমি মিষ্টিকে ভালোবাসিনি বা ওকে বিয়ে করার কোনো আশাও দেখায়নি, এইটুকুই বলেছিল রে। আর এই নিয়ে মিষ্টি আর কোনো কথাও বাড়ায়নি। পরের দিনই বাড়ি থেকে চলে গিয়েছিল, আর রাদিফ জাপানে চলে গিয়েছে। আমরা দুজনকে অনেক জিজ্ঞাসা করেছি যে তোরা যদি ভালোবেসে থাকিস তাহলে বিয়ে দিয়ে দেব, কিন্তু রাদিফও রাজি না আর মিষ্টিও রাজি না। এই শুনেই যেন রাজের কাছে বিষয়টা আরও ঘোলাটে লাগছে। তার বাবা রাদিফের সাথে কথা বলার পরই রাদিফ সবার সামনে অসম্মতি জানিয়েছে। তার বাবাও কেমন মানুষ যে মেয়েকে অস্বীকার করছে, তাও কেমন ঠান্ডা মেজাজেই রয়েছে। সেভাবে তো রাদিফকে বকাঝকা বা তার ছোট আম্মুর সাথে ঝামেলা করার কথা ছিল। তাহলে কি তার বাবাই রাদিফকে মিষ্টির থেকে আলাদা করার পেছনে কিছু করেছে? রাদিফ এই কথাগুলো ভাবতে ভাবতেই তার ছোট আম্মুকে বলে, ছোট আম্মু, মিষ্টি কোথায়? মিষ্টি রাহার কিছু বান্ধবীর বাড়িতে গিয়েছে, যদি কোনো খোঁজ জানতে পারে। ও, মিষ্টি বাড়িতে এলে আমার রুমে পাঠিয়ে দিও। আমি রুমে গেলাম। ঠিক আছে। রাত চলে গেল সিঁড়ি দিয়ে উপরে।
নিজের রুমে এসে কাবার থেকে জামা কাপড় আর বিছানা থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শাওয়ার নিয়ে বের হলো। এক হাতে টাওয়াল নিয়ে চুল মুছছে, আরেক হাত দিয়ে ফোনটা হাতে নিল। রাদিফকে কল দেওয়ার সিদ্ধান্ত নিল। রাদিফের নাম্বারে যে কল দিবে এমন সময় মিষ্টি এসে দাঁড়ালো তার রুমের সামনে। ভাই আমায় ডেকেছিলে? রাজফুল বিছানায় রেখে মিষ্টিকে বলে, আয়। মিষ্টি রুমের ভিতরে এসে দাঁড়ায়। রাজ মিষ্টিকে বলে, রাহার বান্ধবীর বাড়ি গিয়ে কোনো খোঁজ জানতে পেরেছিস? না ভাইয়া, ওরা কোনো খোঁজ দিতে পারেনি। আর ওরা বলল রাহা নাকি কয়েকদিন ধরে ওদের কারোর সাথেই কোনো যোগাযোগই করেনি। এই শুনে রাজ বলে, ও, এই কথা জানতেই তোকে ডেকেছিলাম। আর কফি বানিয়ে নিয়ে আয় তো আমার জন্য। মিষ্টি মাথা নাড়িয়ে বলে ওঠে, ঠিক আছে। মিষ্টি চলে যেতেই রাজ পুনরায় ফোনটা হাতে নিল। রাদিফের নাম্বারেও কল দিল, তবে রাদিফ কল ধরেনি। রাদিফ নিজের রুমে ফোনটা রেখে নিচে ছিল। এদিকে রাদিফ ফোন না ধরায় খানিকটা রেগেই গেল। রাজ বিছানায় ফোনটা ছুঁড়ে মারল। ভাবতে লাগলো রাদিফ হয়তো রাগের মাথায় তার ফোনটা ধরলো না। আবার এও ভাবলো হয়তো রাদিফ কাজে আছে। এর একটু পরেই মিষ্টি এসে কফি দিয়ে গেল। রাহা ড্রয়িং রুমে এসে বসলো। রাদিফও সেখানে বসে টিভি দেখছিল। রাদিফ রাহার চোখ মুখের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলে, কি রে, বারোর জন্য মন খারাপ হচ্ছে? রাহা নিচু গলায় বলে, হুম। রাদিফ খানিকটা হেসে বলে, জানিস, এখন তোকে ওরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তোকে খুঁজতে এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছে। দেখেছিস, ওরা দাঁত থাকতে দাঁতের মূল্য দেয়নি, আর এখন ওরা তোকে পাগলের মতো খুঁজছে। রাহা নিশ্চুপ হয়ে আছে। রাদিফ পাকা হেসে বলে, তুই চলে আসার পরে সবার মনে হয়েছে যে তোকে বউ মানাবে। আবার তোর আর রাজের সন্তান আসতে চলেছে বলে কি খোঁজাখুঁজি। আর রাজ, ওর তো রাতের ঘুমটা হারাম হয়ে গেছে। ও না জেনে বুঝে সাপের লেজে পা দিয়েছে। এখন তোর এইটুকু শাস্তি পেতেই হয়। রাহা ভাইয়ের কথা বুঝতে পারল না, গোল গোল চোখে তাকিয়ে রইল। রাদিফ আয়েশি ভঙ্গিতে গা এলিয়ে দিয়ে বলে, রাহা, শুধু দেখে যা, সব বুঝতে পারবে। আমি কেন সেদিন বাড়ি থেকে চলে এসেছিলাম। এর পেছনে রাশেদ চৌধুরী রয়েছে। কত রাত ঘুমায়নি, ওদের এখন ঘুম নেই। আমি যতটা পড়েছি ততটাই ওদের পড়তে হবে। রাহা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি আর ফিরতে চাও না? রাদিফ তপ্ত শ্বাস ফেলে বলে ওঠে, এই জন্মে না। এই বলে রাদিফ সোজা হয়ে বসে রাহার দিকে তাকিয়ে বলে, রাহা, রাজ আমার ঘটনা না জেনে দূরে সরিয়ে দিয়েছে। এখন আমার তোকে ফিরে পেতে চায়। তুই ওর কাছে ফিরে যেতে চাস? দেখ, জীবনটা তোর সাথে, রাজের বাচ্চাও তোর সাথে। তুই যদি ফিরে যেতে চাস তাহলে আমি তোকে আটকাবো না। রাহা কি উত্তর দিবে দোটানায় পড়ে গেল। একদিকে এখনো জানতে পারেনি তার ভাইয়ের সাথে কি হয়েছিল, যার কারণে তার ভাই বাড়ির কারোর সাথে কথা বলে না বা কোনোদিন বাড়িতে ফিরতেও চায় না। নিশ্চয়ই তার বড় বাবা তার ভাইয়ের সাথে অন্যায় কিছুই করেছে, না হলে তার ভাই নিজের মা বাবার থেকে দূরে কেন চলে এলো। আরেকদিকে রাজ তাকে পাগলের মতো খুঁজছে। রাহা দোটানায় পড়ে গেল। চোখ বেয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। রাহা কোনো কথা না বলে উঠে চলে গেল উপরে। রাদিফ রাহার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজে নিজেই বলে, আমার সাথে যা হয়েছে এর কোনো কিছু তোর সাথে হতে দেবো না। তুই ফিরে যেতে চাইলে আমি তোকে আটকাবো না। তুই বোঝ কি করলে তুই ভালো থাকবি। তবে চাই তুই রাজের কাছেই ফিরে যা। তুই একা একা কেমন করে তোর বাচ্চাটাকে মানুষ করবি? আর আজকেও তোর প্রয়োজন। রাহা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে ডুকরে ডুকরে কাচ্ছে। কী বা করবে এখন? রাদিফ ফ্রিজের রুমে এসে ফোনটা হাতে নিতেই দেখতে পায় রাজের নাম্বার থেকে কল এসেছে। রাদিফ কল ব্যাক করার মতো আগ্রহ দেখালো না, ফোনটা পকেটে ভরে চলে গেল রুম থেকে। রাত সারাদিন বাড়িতেই রইল, ভাবতে লাগলো এই ঘোলাটে বিষয়টা, কিন্তু উত্তর মিলল না। না তার বাবার থেকে কোনো উত্তর পাচ্ছে, না রাদিফ এখনো কল দিচ্ছে। রাজ বিছানার পাশে সাইড টেবিলের ড্রয়ার খুলে রাহার চিঠিটা বের করলো। খুব মনোযোগ দিয়ে পড়লো চিঠিটা। কয়েকবার পড়ার পরেই কেমন একটা সন্দেহ হলো। রাহা একা একাই কোথায় গিয়ে থাকবে? বয়সও তো তেমন নয় যে নিজে নিজেই সার্ভাইভ করবে। এর পেছনে কেউ নেই তো। সে হয়তো রাহাকে যেতে সাহায্য করতে পারে। এমনও তো হতে পারে যে রাহা তার সাহায্য নিয়েই লুকিয়ে আছে। কথাগুলো রাজ ভাবতে ভাবতে গভীর ভাবনায় তলিয়ে গেল। এর কিছুক্ষণ পরেই রাজ নিজের রুম থেকে বেরিয়ে গেল রাহার রুমে। রুমটায় ঢুকে লাইটটা অন করলো। রুমটা স্বাভাবিকভাবেই গুছিয়ে রেখে গিয়েছে, কোনো জিনিসই এদিক সেদিকে নেই, সব ঠিক আছে। রাজ এগিয়ে এসে বিছানায় বসলো। বিছানার সাথে ল্যাম্প টেবিলটায় নজর দিল। ড্রয়ার খুলে দেখলো কোনো কিছু আছে নাকি। রাজ বিছানার সাইড টেবিলের ড্রয়ার থেকে তেমন কিছুই পেল না।
নিচের ড্রয়ারটা খুলতেই চোখে পড়ল প্রেগনেন্সি কিট। একটা নয়, কয়েকটা। রাজ সবগুলোই হাতে নিল, সবগুলোই পজিটিভ। রাজ সেগুলো হাতে নিয়ে অঝরে কেঁদে উঠল। নিজের প্রতি নিজেই মাত্রাতিরিক্ত রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে। নিজে থেকে যে ভুলটা করেছে তার জন্য আফসোসের কোনো শেষ নেই। না তার বাবার থেকে কোনো উত্তর পাচ্ছে, না রাহার কোনো খোঁজ মিলছে। পরের দিনও ঠিক এভাবেই চলল। সন্ধ্যার পরপরই রাজ থানা থেকে বাড়িতে ফিরছিল। রাহা আজকেও কোনো খবর পাওয়া যায়নি। রাজ ড্রাইভিং করতে করতে এর মাঝে আবার রাদিফকে কল দিয়ে যাচ্ছিল। কয়েকবার কল দেওয়ার পরে রাদিফ কল রিসিভ করলো। রাজ কিছু বলার আগেই ওপাশ থেকে রাদিফ গম্ভীর গলায় বলে, রাহাকে পেয়েছিস? রাজ গাড়ি থামায় রাস্তার সাইডে, এরপরে বলে, রাদীপ, রাহাকে পাইনি। আর তোকে 2 দিন ধরে কল দিয়ে যাচ্ছি, তুই কল ধরছিস না কেন? তোর সাথে আমার কিছু কথা আছে। রাদিফ আগের মতো করেই বলে, রাহার ব্যাপারে কোনো কথা হলে বল, এছাড়া অন্য কোনো কথা বলার আমার কোনো আগ্রহ নেই। আর 24 ঘন্টা সময় দিয়েছিলাম, এর মধ্যে তোরা বাপ ছেলে মিলেও রাহাকে খুঁজে পাস না। এই শুনে রাজ থতমত গলায় বলে, রাদীপ, কথাটা আগে শোন। রাহা কারো সাহায্য নিয়ে লুকিয়ে আছে, যার জন্য আমরা এত খোঁজার পরেও পাচ্ছি না। আর তোকে যা বলতে চেয়েছিলাম, আমার মনে হচ্ছে তোর আর বাবার মাঝে কিছু একটা চলছে, যা আমি বা কেউ জানি না। রাদিফ বাঁকা হেসে বলে, বুদ্ধি খাটিয়ে যখন এই পর্যন্ত জানতে পেরেছিস, তাহলে এর পরেও জানতে পারবি। রাজ বলে, রাদীপ, তুই আমাকে বল, বাবা কিছু বলেছিল তোকে, বা বাবা কোনো অন্যায় কিছু করেছিল তোর সাথে? এইটুকু শুধু তুই বল, আর কিচ্ছু জানতে চাইবো না। আমার মনে হচ্ছে এর উত্তর পেলেই আমি রাহার কোনো না কোনো খোঁজ পাবই। রাদিফ দাঁতে দাঁত পিষে বলে, তোর বাপ শুধু অন্যায় কিছু করেনি রে, তোর বাপ আমাকে তিলে তিলে শেষ করতে চেয়েছিল। আমি কিছুই বলবো না, তুই তোর বাপের থেকেই শুনে নিস। এরপর নিজে বুঝতে পারবি তুই না জেনে কী নিয়ে প্রতিশোধ নিতে গিয়েছিলি। আর রইল রাহা, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, সব জানতে পারলে রাহার কোনো না কোনো খোঁজ তুই পাবি। এমনকি রাহা কোথায় যেতে পারে, কি করতে পারে, সব তোর কাছে এসে পড়বে। এই কথাগুলো বলে রাদিফ মনে মনেই বলল, রাজ এবার বেশ বুঝতে পারছে পুরো বিষয়টা তার বাবাই আয়ত্তে নিয়ে নিয়েছিল। এমনকি রাদিফের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তার বাবাই দায়ী। এখন রাদিফের সাথে কি হয়েছিল সেটা আগে জানতে হবে, এরপরে রাহার কোনো না কোনো খোঁজ মিলবেই। রাদিফ আর কোনো কথা বলল না, কল কেটে দিল। রাজ দ্রুত গাড়ি স্টার্ট দিল। ধীরে ধীরে চোখ মুখে রাগ বেড়েই চলেছে। আজের একটা সমাধান তার বাবাকে দিতেই হবে। তার কেমন একটা পাগল পাগল লাগছে। প্রথমত রাহাকে পায়নি, আর দ্বিতীয়ত রাদিফ আর তার বাবা। রাজ আধা ঘন্টার মধ্যেই বাড়িতে চলে এলো। উম্মাদের ন্যায় বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকেই উচ্চ কণ্ঠে নিজের বাবাকে ডাকতে লাগলো। রাশেদ চৌধুরী নিচে নেমে এলেন, সাথে সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরীও এলেন। রুবেল চৌধুরী সিঁড়ির উপরে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইলেন। রাস্তার বাবার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, বাবা, রাদীপ এই বাড়ি থেকে কেন চলে গিয়েছে? আজ আর আমায় মিথ্যে বাহানা দিও না। আমি অবুঝ নই বাবা, আমি রাদীফের থেকে শুনেছি। আমায় আজ সত্যিটা বলো, রাদীপ কী কারণে চলে গিয়েছে? রাশেদ চৌধুরী কিছুটা ঘাবড়ে গেলেন, তো বুকে সাহস জুগিয়ে বলেন, রাদিফ কী কারণে চলে গিয়েছে তুমি জানো না, নিজে থেকেই তো চলে গিয়েছে। রাজ তপ্ত গলায় বলে, বাবা, রাদীফের চলে যাওয়ার পেছনেও নিজে ছিল না, তুমি ছিলে। আর সবার সামনে বোঝাচ্ছ রাদীফ নিজ থেকে চলে গিয়েছে। না বাবা, আমি সব ধরতে পেরেছি। তুমি বলো কেন রাদীপ চলে গিয়েছে? আমার জাস্ট পাগল পাগল লাগছে। একে তো এই রাহাকে পাচ্ছি না, আর রাদীফের কথার উত্তরও পাচ্ছি না। তুমি প্লিজ আমাকে রাদীপের বিষয়টা ক্লিয়ার করো। আমার বিশ্বাস আমি এর মাঝেই রাহার খোঁজ পাবো। রাশেদ চৌধুরী সোফায় বসলেন। রাজ এই দেখে যেন আরও রেগে গেল। রাজ শক্ত গলায় বলে ওঠে, বাবা, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। রাশেদ চৌধুরী বলেন, রাজ তুমি জানো কেন রাদীপ চলে গিয়েছে? এখন এখানে আমার প্রশ্ন তুলছো কেন? রাদীপ নিজের ইচ্ছায় চলে গিয়েছে। না বাবা, তুমি ভুল বলছো। রাদীপ নিজ ইচ্ছায় চলে যায়নি। রাশেদ চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠেন, তাহলে কি বলতে চাইছো? আমি বের করে দিয়েছি রাদীপকে? ওপরে থেকে রুবেল চৌধুরী নিচে নেমে এলেন। সিঁড়ির পাশে দাঁড়িয়ে দুজনের কথা শুনছেন। রুমানা চৌধুরী রাজকে বলেন, রাজ, রাহাকে পাওয়া যাচ্ছে না, আর তুই রাদিফকে নিয়ে কেন পড়ে আছিস? এই শুনে রাজ
চোখ বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, ছোট আম্মু, এখন আমার কাছে রাহার থেকে রাদিফের বিষয়টা জানা বেশি ইম্পর্টেন্ট। রাশেদ চৌধুরী রাগ নিয়ে বললেন, রাজ, তোমার মাথায় ঠিক নেই। রাহাকে না পেয়ে রাদিফের ব্যাপারে কথা বলছো, আর রাদিফ কি কারণে চলে গিয়েছে তা তুমি সবাই জানো। এটাকে এত জটিল করছো কেন? এই শুনে রাজের মেজাজ আরও খারাপ হয়ে গেল। পাশে থেকে একটা ফুলদানি নিয়ে সোফার টি টেবিলে আঘাত করলো। সাথে সাথেই কাজের টি টেবিলটা ভেঙে গেল। সবাই রাজের এমন রাগ দেখে চমকে উঠল। রাজ গর্জে উঠে বলে, বাবা, তুমি কথা ঘুরিও না। আমি না জেনে তোমাকে বেকার বেকার প্রশ্ন করিনি। তুমি ছিলে রাজের চলে যাওয়ার কারণ। সবার সামনে আজ তোমাকে বলতেই হবে। আমি এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তোমাকে ছাড়ব না। রাশেদ চৌধুরী উঠে দাঁড়ালেন। ছেলের দিকে তাকিয়ে থেকে স্পষ্ট গলায় বললেন, রাজ, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি তোমার বাবা হই, আর তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো। রাজ সাথে সাথেই বলে, হ্যাঁ, করছি। আমি আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এমন খারাপ ব্যবহার করেই যাব। এই শুনে রাশেদ চৌধুরী ক্ষেপে ওঠেন। রাজের দিকে তাকিয়ে বলেন, রাজ, তুমি নিজের মধ্যে নেই। রাহার জন্য উন্মাদ হয়ে উঠছো। নিজের রুমে যাও। আমি যাব না। আমার প্রশ্নের উত্তর চাই, তাহলেই আমি এই উন্মাদ থেকে রেহাই পাবো। রাশেদ চৌধুরী সাইমা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলেকে বোঝাও ভালো করে। ও একটা ভুলভাল প্রশ্ন নিয়ে এমন রাগারাগি করতে পারে না। রাস্তার বাবার মুখোমুখি হয়ে বলে, বাবা, আমি তোমার সাথে কোনো রাগারাগি করতে চাইছি না। তুমি আমাকে সোজা সাপটা সব বলে দাও। এরপরে আমি আর একটা প্রশ্ন করব না। রাশেদ চৌধুরী এবার চরম পর্যায়ে রেগে গেলেন। ছেলের দিকে তাকিয়ে কাট গলায় বলে ওঠেন, রাজ, তুমি ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলছো। আমার ছোট ভাইও আমার সাথে এমন করে কথা বলেনি আজ পর্যন্ত। আর তুমি ছোট হয়ে কেন এসব কথা বলছো? রাজু একইভাবে উঁচু গলায় বলে ওঠে, তোমার ভাই তোমার ব্যাপারে কোনো কিছু জানে না বলেই তোমার সাথে উঁচু গলায় কথা বলেনি। সবাই শুধু রাদিফের দোষই দেখল। কেউ সেই দোষটা নিয়ে কোনো কথা বলল না কেন? কারণ তুমি কাউকে বলার সুযোগই দাওনি। নিজেই বাধ্য করেছ রাদীপকে চলে যেতে। এর সাথে সাথে রাদীপ আর মিষ্টির জীবন দুই দিকে। আর এই নিয়ে রাহাকে আমি দূরে সরিয়ে দিয়েছি। কতগুলো জীবন আলাদা আলাদা হয়ে গিয়েছে তোমার ধারণা আছে? এর সব কিছুর জন্য এখন তোমাকে দায়ী মনে হচ্ছে। কথাটা বলার সাথে সাথে রাশেদ চৌধুরী ধমকে উঠে বলেন, রাজ, আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। রাজ সাথে সাথেই বলে, কি করবে? মারবে আমাকে? বাড়ি থেকে বের করে দিবে? নাকি রাদিফের মতো আমাকেও বাড়ি থেকে চলে যেতে হবে? কথাটা বলার সাথে সাথে রাশেদ চৌধুরী তির্যক গলায় বলে ওঠেন, প্রয়োজন হলে আমি তাই করব। তুমি ভেবেছোটা কি তুমি একটা মন করা কথা বানিয়ে বলবে আর আমি সেটা সম্মতি দিয়ে বলবো রাদীপকে চলে যাওয়ার জন্য আমিই দায়ী? আমি যা করিনি সেটা নিয়ে কেন সম্মতি জানাবো আর বলবো যে রাদীপ চলে যাওয়ার জন্যই আমি দায়ী? না না, আমি যা করিনি সেটা কেনই সম্মতি জানাবো? আর এই নিয়ে যদি তুমি আর একটা কথা বাড়িয়েছো তাহলে আমি সত্যিই ভুলে যাব আমি তোমার বাবা। আমি তোমাকে ত্যায্য পুত্র করতেও দুবার ভাববো না। এই শুনে রাজ চোয়াল শক্ত করলো। কিছু বলতে যাওয়ার আগেই সাইমা চৌধুরী রাজকে টেনে সিঁড়ির কাছে নিয়ে গেলেন। রাজ যেতে যেতে রুবেল চৌধুরীর দিকে তাকালেন। এরপরে চলে গেল সাইমা চৌধুরীর সাথে। রাশেদ চৌধুরী তপ্ত শ্বাস ফেলে সোফায় বসলেন। রুবেল চৌধুরী তার দিকে এগিয়ে এসে গম্ভীর স্বরে বললেন, ভাই, তোমাকে আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি রাফিজের ব্যাপারে বা সংসার নিয়ে। আজ আমার একটা প্রশ্ন রয়ে গেল তোমার কাছে। রাশেদ চৌধুরী তাকে বসতে বললেন। রুবেল চৌধুরী বসে বললেন, ভাই, রাত যা বলে গেল তার মধ্যে কি সব কথাগুলোই মূল্যহীন? এর মাঝে কি কোনো সত্য লুকিয়ে আছে? রাশেদ চৌধুরী ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থেকে নরম গলায় বলে ওঠেন, তুইও কি আমার ছেলের মতো আমায় দোষারোপ করছিস? রুবেল চৌধুরী বললেন, দোষরূপ না, আমি তোমার কাছে জানতে চাইছি এই নিয়ে যদি কোনো সত্য কিছু থেকে থাকে তাহলে তোমার রাজকে বা আমাদের সবাইকে বলে দেওয়া উচিত। কেননা এতে কতগুলো জীবন। আর রাজ এটা নিয়ে তোমার কাছে আবার আসবে। যদি রাজের কথাগুলো মূল্যহীন হয় তাহলে তুমি ওকে বোঝাও। জাপানের সময় রাত 10টা। রাহাম বাড়িতে একা, শুধু মেইন আছে আর তার ভাই গিয়েছে সাইমনকে এয়ারপোর্ট থেকে আনতে।
রাদিফ রাহাকে যেতে বলেছিল, কিন্তু রাহা যায়নি। রাহা নিজের রুমেই বসেছিল। হঠাৎ করেই তার হাত দুটো পেটের উপরে রাখা রেখে লম্বা একটা শ্বাস ছেড়ে বলে ওঠে, আমি এখন কি করব আল্লাহ, আমায় বলে দাও। যে আমার সন্তানকে মারতে চেয়েছিল, আমি তার ভয়ে আজ এখানে এসেছি। এখন সে আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমি এখন কি করব? আমার কি ফিরে যাওয়া উচিত? রাহা নিজের মতো একা একা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। এদিকে রাদিফ সাইমনকে নিয়ে বাড়িতে ফিরল। সাইমন বাড়িতে ঢুকেই কেমন একটা উদাসীন চোখে আশেপাশে নজর বুলালো। রাহাকে খুঁজেছে তার দুই চোখ। সাইমন রাদিফের দিকে তাকিয়ে বলে, এই ভাই, রাহা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। রাদিফ হালকা হেসে বলে ওঠে, হয়তো ঘুমিয়ে পড়েছে, শরীরটা দুর্বল তো। মেয়েটি ভিতর থেকে বেরিয়ে এলো। রাদিফ তাকে দেখে বলে, রাহা কোথায়? ঘুমিয়ে পড়েছে নাকি? জি স্যার, ঘুমিয়ে পড়েছে। এই শুনে রাদিফ সাইমনকে বলে, ঘুমিয়ে পড়েছে, এখন তুই রুমে যা, সকালে রাহার সাথে দেখা করিস। ঠিক আছে। রাদিফ নিজের রুমে ঢোকার আগে রাহার রুমে ঢুকলো। বিছানায় তাকাতেই দেখলো রাহা ঘুমিয়ে আছে। রাদিফ এগিয়ে এসে রাহাকে এক নজর দেখে লাইট নিভিয়ে চলে গেল। সাইমন নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। রাদিফও নিচে নেমেছিল। এরপর দুজনেই খেতে বসলো। মেড খাবার বেড়ে দিচ্ছে। খাবার খাওয়ার মাঝেই সাইমনের ফোনে কল এলো। সাইমন এক হাত দিয়ে কলটা রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে অস্থির কণ্ঠে কিছু কথা ভেসে এলো।